ঠিক আছে। ওকে, এবার আমরা কি করব দেখো, এবার আমরা এই যে বাঁ দিকে যে প্রজেক্ট এক্সপ্লোরার আছে, প্রজেক্ট এক্সপ্লোরারে গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউতে যাব, নিউতে গিয়ে প্রজেক্টসে যাব। তো প্রজেক্ট মানে হচ্ছে যে কোনো প্রজেক্ট হতে পারে। আমরা স্পেসিফিক্যালি এই যে কোনো প্রজেক্ট মানে তুমি সেটা আইএআর এও খুলতে পারবে বা অন্যান্য ইয়েতেও খুলতে পারবে, অন্যান্য আইডিতে। বাট আমরা করব কি, আমরা ডাইরেক্ট সিসিএস প্রজেক্টস করব। সিসিএস মানে? কোড আচ্ছা, কম্পোজার। কোড কম্পোজার স্টুডিও। হ্যাঁ, আচ্ছা, একটু অপশন গুলো ভালো করে দেখো কি কি আছে। টার্গেট, জেনারিক ডিভাইস, আচ্ছা, প্রজেক্ট নেম, ভার্সন। দেখেছি। ঠিক আছে, তো ফার্স্টে আমরা হ্যাঁ, কি করবো, বাঁ দিকে টার্গেট মানে তো মাইক্রো কন্ট্রোলার, টার্গেটে আমরা সিলেক্ট করবো এমএসপি। এটা হচ্ছে 430GXX ফ্যামিলি, কারণ আমাদের মাইক্রো কন্ট্রোলারটার নাম হচ্ছে এমএসপি 430G2553। যেই তুমি বাঁ দিকে সিলেক্ট করবে, ডান দিকে ড্রপ ডাউন মেনু আসবে। ড্রপ ডাউন মেনু থেকে আমরা ওই অপশনটা নেবো G2553, ওইটা। ঠিক আছে, এবং যখনই ওকে। টার্গেটটা সিলেক্ট করবে, এখানেও জিজ্ঞেস করবে যে কিভাবে কানেক্ট করতে চাও তুমি টার্গেটের সঙ্গে। টার্গেটের সঙ্গে কানেক্ট করার অনেক রকম অপশন আছে। একটা হচ্ছে ইউএসবি দিয়ে, যেটা আমাদের মানে ডিফল্ট যেটা কানেকশন, ইউএসবি মানে আমাদের ডিবাগার দিয়ে অনবোর্ড। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যদি নিজস্ব বুট লোডার বানাই, তাহলে বুট লোডার হলে আমরা ইউআরটি দিয়ে বুট করাতে পারবো। তো তখন আমরা এই কানেকশনটা ইউজ করবো, ইউআর। হ্যালো, বুঝতে পারলাম না কোনটা। বলছি আমরা যদি নিজস্ব বুট লোডার বানাই, আচ্ছা, নিজস্ব বুট লোডার বানালে আমরা তখন ইউআরটি ইউজ করবো। ওকে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, একটা কোশ্চেন। যদি নিজস্ব বুট লোডার বানাই, তাহলে আরডিনোর সাথে ওর মাইক্রো কন্ট্রোলার যেভাবে কানেক্ট হয় সেভাবে কানেক্ট হবে না? হ্যাঁ, বাট বুট লোডারে তোমার ডাইরেক্ট আরডুইনোতে যেরকম ভাবে হয় সেরকম ভাবে এক্স্যাক্টলি না, তোমাকে নিজস্ব বানাতে হবে। বুট লোডারের মধ্যে তুমি কি লিখবে না লিখবে, আরডুইনোতে তো অলরেডি ওদের প্রিডিফাইন্ড বুট লোডার থাকে, এখানে তোমার বুট লোডারটা নিজস্ব বানাতে হবে। আচ্ছা, ওই সেম টাইপের বুট লোডার বানাই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, এই জায়গায় তো ডিবাগার আছে, তাই না? হ্যাঁ, রাইট। ডিবাগার, আরডিনোতে তো আর ডিবাগার নাই। আমি তো জানি বুট না লোডার যদি আরডুইনোতে আই ডোন্ট থিংক কোনো ডিবাগার আছে বলে। নাই আরডুইনো নাই। রেজিস্টারে ভ্যালু দেখা যায়, আমার মনে হয় না দেখা যায়, ডিবাগার ওরকম ভাবে না নেই। না, দেখা যায় না। না ওই না। ওই এলইডি ভ্যালিডি ইউজ করে করতে হবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ। এখানে তো পুরোপুরি যেটা মানে ইন্টারনাল রেজিস্টার রিড করার জন্য ইনস্ট্রুমেন্টেশন পুরো ভেতরে বিল্ড আপ আছে। ঠিক আছে, তো আমরা এই অপশনটাই সিলেক্ট করবো। ওকে, ডিফল্ট। ওকে। এই একটা প্রজেক্ট নাম দেবো, প্রজেক্ট বেসিক। ফার্স্টে আমরা করব হ্যালো ওয়ার্ল্ড, যেটা ব্লিঙ্ক এলইডি প্রোগ্রাম। ওকে। ঠিক আছে, এবার ব্লিঙ্ক এলইডি প্রোগ্রামের নাম দেবো ধরো হ্যালো ওয়ার্ল্ড, যেটা সবাই করে। কম্পাইলার ভার্সন এটাই রাখবো। ঠিক আছে, দিয়ে ফিনিশ করবো। দেখো অটোমেটিক্যালি ওরা একটা বাঁ দিকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিল হ্যালো ওয়ার্ল্ড নামে। ওকে, এবং ওকে। এটাকে আমি যদি এক্সপ্যান্ড করি, আমি এখানে কিছু কম্পোনেন্টস আছে, আমি এই কম্পোনেন্টস গুলোর মধ্যে এখন যাচ্ছি না, এটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। মেন হচ্ছে কি আমাদের এই ব্লিঙ্ক ডট সিটা, ব্লিঙ্ক ডট সিটাই হচ্ছে আমার মেন, যে বলতে পারো মেন ডট সি। আর এই হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে আমি যদি প্রপার্টিজে যাই, এখানে গিয়ে তুমি নামটা চেঞ্জ করতে পারো। এখানে অনেক অপশন আছে হ্যালো ওয়ার্ল্ড এর, এই সরি হ্যালো ওয়ার্ল্ড বলছি, প্রপার্টিজ এর মধ্যে। যেমন রিসোর্স এর মধ্যে লিঙ্ক রিসোর্সেস মানে হচ্ছে গিয়ে ধরো এই প্রজেক্ট রিলেটেড কোনো লাইব্রেরি যদি থাকে, যেমন ধরো তুমি এমএসপি 430 জন্য একটা রেডিমেড লাইব্রেরি আছে, ড্রাইভার লাইব্রেরি, সেটাকে বলে এমএসপি 430 ওয়্যার। সেই এমএসপি 430 ওয়্যার যদি থাকে, তার লাইব্রেরি কোথায় লোকেটেড আছে, কোন লাইব্রেরি কোথায় আছে, এগুলো সব সেটিং এখানে থাকে। ঠিক আছে, এবারে আচ্ছা। জেনারেলের, হ্যাঁ কিছু বলছো? না না, ঠিক আছে। জেনারেলের মধ্যেও কিছু সেটিংস থাকে, কম্পাইলার রিলেটেড কিছু সেটিংস থাকে, প্রসেসর অপশনস এর মধ্যে রাখো, প্রসেসর অপশনস এর মধ্যে কিছু সেটিং থাকে। যেমন আমি এমএসপি ইউজ করছি, তাই এখানে লেখা আছে এমএসপি। কিছু কিছু এমএসপি 430 এমএসপি এক্স হয়, মানে তোমাকে যেটা সেদিন বোঝাচ্ছিলাম না,
যে 20খানা বিট অ্যাড্রেস বিট 20খানা, হ্যাঁ হ্যাঁ তো সেটার জন্য যদি তুমি মানে আমরা যদি 20 অ্যাড্রেস বিট সাপোর্ট করে এরকম যদি মাইক্রো কন্ট্রোলার নিই, তখন আমরা এই MSPX টাকে সিলেক্ট করব। ঠিক আছে, ওটাও নিজে থেকেই করে দেবে। এই সেটিং গুলো সাধারণত আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না। খালি একটা জিনিস তোমায় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে স্পেসিফাই দ্য কোড মেমরি মডেল মানে আমি আগের দিন বুঝিয়েছিলাম তোমাকে যে ডট টেক্সট এর মধ্যে আমাদের কোডটা থাকে। এবারে ধরো আচ্ছা যদি হয় যে তোমার অনেক বড় একটা অ্যারে আছে, সেই অ্যারেটা তোমার হচ্ছে গিয়ে তুমি স্টোর করতে চাও এবং কোডটা তোমার ছোট, কিন্তু অ্যারেটা কনস্ট্যান্ট অ্যারে, ভেরিয়েবল না, সেই কনস্ট্যান্ট অ্যারেটা অনেক বড়। তো অ্যারে তো অবভিয়াসলি একটা গ্লোবাল ডেটা টাইপ হয়ে যাবে। গ্লোবাল ডেটা টাইপ মানে সেটা ডেটা সেকশনে চলে যাবে। তো ডেটা সেকশনটা যদি তোমার বড় হয় তখন তোমাকে এই অপশনটা করে লার্জ করতে হবে, নাহলে কিন্তু একটা লিমিটের পরও কিন্তু তোমাকে বড় অ্যারে সেভ করতে দেবে না। আচ্ছা বুঝতে পেরেছো? এরর থ্রো করবে। আর যদি তোমার কোড খুব বড় হয় তখন তুমি এটাকে লার্জ করতে পারো, বাট সাধারণত কোড লার্জ করতে হয় না। নেক্সট আসছে অপটিমাইজেশন। এটা তোমার হচ্ছে কম্পাইলারের জন্য। ধরো তুমি কোডটা লিখেছো, ও যদি মনে করে কিছু অপটিমাইজেশন করার দরকার, স্পিডের জন্য অপটিমাইজ করতে পারো। তুমি চাইছো তোমার কোডটা খুব ফাস্ট কাজ করুক, ন্যাচারালি তোমার কোড যদি ফাস্ট রান করাতে হয় তাহলে বুঝতেই পারছো ওই মানে যেগুলো ধরো অনেক টাইম কনজিউমিং অপারেশন, যেমন আগের দিন আমি তোমায় বোঝাচ্ছিলাম যে পয়েন্ট লুপ অপারেশন, হ্যাঁ হ্যাঁ, এইগুলোকে কম করতে হবে। বুঝতে পেরেছো? মানে ও তখন করবে কি, ম্যাক্সিমাম চেষ্টা করবে যত তোমার ভ্যারিয়েবল আছে সব ভ্যারিয়েবল ক্রিয়েট করার একটা মেমরি লোকেশনের মধ্যে, এবং সেই হিসাবে অ্যাক্সেস করা। আর যদি তুমি চাও যে না আমার স্পিড বেশি আমার চাই না, আমার যেটা চাই হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আমার, দেখো এখানে আছে যে, না দাঁড়া এক সেকেন্ড, এই যে 5-এর জায়গায় লেখা আছে স্পিড আর 0-এর জায়গায় লেখা আছে সাইজ। তুমি যদি বলো যে না আমি স্পিড বেশি চাই না, আমার সাইজ ছোট দরকার, তো অবভিয়াসলি সাইজ ছোট করার একটাই উপায় হচ্ছে আমি একটা ফাংশনকে বারবার ইউজ করব, ফাংশন পয়েন্টার ইউজ করব। হুম, মানে বারবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব না, যত সম্ভব আমি ফাংশন দিয়ে এই পয়েন্টার দিয়ে দিয়ে কাজ করব। এগুলো করলে তো আমার সাইজ কমে যাবে। মানে আমি চেষ্টা করব যাতে আমায় বারবার, মানে যেগুলো ধরো একটা ফাংশনের মধ্যে রিপিটেটিভ পার্ট, মানে একটা কাজ বারবার রিপিট হচ্ছে, সেগুলোকে আমি একটা ফাংশন হিসাবে বানিয়ে সেটাকে বারবার পাস করাবো। তো সেই অপটিমাইজেশন গুলো করতে পারে। সাধারণত আমরা অপটিমাইজেশনের মধ্যে যাব না, ঠিক আছে, আপাতত শেখার জন্য। এরপরে দেখো চলে আসছি আমি, যেটা সেটা হচ্ছে আলট্রা লো পাওয়ার। এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই এখন। প্রিডিফাইন সিম্বলের মধ্যে খালি এটুকু জেনে রাখো, তোমার মাইক্রো কন্ট্রোলারের নামটা দেখাবে। এগুলো তুমি না যখন ফ্রি টাইম থাকবে একটু বসে বসে এগুলো ঘেঁটে ঘেঁটে দেখবে কোনটা কি আছে, ঠিক আছে। আচ্ছা দিয়ে এখানে দেখো অ্যাডভান্স ডিবাগ অপশন আছে, যেখানে তুমি বলতে পারো যে ডিবাগিং মডেল কি হবে। তো এগুলো অনেক ফেসিলিটি আছে। মিশ্রা সি কমপ্লায়েন্ট কোড যদি হয়, তোমার যদি এমন অনেক সময় কোম্পানিটা বলে যে আমাদের কোডটা মিশ্রা সি কমপ্লায়েন্ট হতে হবে, তো ফর মিশ্রা সি কমপ্লায়েন্ট কোড তোমাকে এই অপশনটা তখন তোমাকে চেক করতে হবে যে তুমি কিরাম টাইপের মিশ্রা সি কমপ্লায়েন্স চাইছো, সেইগুলো তোমাকে এখানে টিক করে দিতে হবে। ঠিক আছে, তখন ও কি করবে, তুমি যখন কোডগুলো লিখে যখন কম্পাইল করবে, ও তোমাকে মিস্টার সি কমপ্লায়েন্স হচ্ছে কিনা সেগুলো বলে দেবে। আর যেখানে যেখানে কমপ্লায়েন্স ফেল করবে সেগুলো তোমায় জানিয়ে দেবে। তো আপাতত এই কটা জিনিসই আমার মনে হয় তোমার জন্য ইজ ওকে। আর একটা লাস্ট জিনিস জেনে রাখো, লিঙ্কারের ক্ষেত্রে এখানে একটা জায়গা দেখো, দেখছো হিপ সাইজ ফর C++ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলে একটা জিনিস লেখা আছে। হ্যাঁ হিপটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, মনে আছে? হিপ আর স্ট্যাকটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ লোকাল, আমি যখন টেম্পোরারি ভেরিয়েবল ক্রিয়েট করবো স্ট্যাকে যাবে, বা যখন কল করবো তখনও স্ট্যাকে যাবে। তো স্ট্যাক আর হিপের সাইজ তুমি এখানে ডিক্লেয়ার করতে পারবে। তোমার যদি মনে হয় যে তোমার প্রোগ্রামে তুমি ম্যালক ক্যালক ইউজ করছো না, বা ধরো তুমি হিপের কোন রকম কোনো কাজ করছো না, দেন ইউ মাইট অ্যাজ ওয়েল জাস্ট লিভ, মানে তুমি হিপটাকে একদম ছোট করে দাও। সেখানে তোমার যদি স্ট্যাকের সাইজ বেশি বড় লাগে, অনেক সময় কি হয়, স্ট্যাক ওভারফ্লো হয়, ঠিক আছে, তো সেই সময় তোমাকে স্ট্যাকের সাইজটা এখানে তুমি চেঞ্জ করে বড় করতে পারবে। এখন 80 বাইটস করা আছে, তুমি চাইলে তুমি এটাকে ধরো আরো কমিয়ে দিলে, স্ট্যাকটাকে ধরো আমি 40 করে দিলাম, তাহলে ওখান থেকে আরো 40 বাইট খালি হয়ে গেল, সেটা এখানে অ্যাড করে এটাকে 120 করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে,
হুম হুম আর একটা লাস্ট জিনিস হচ্ছে এমএসপি 430 হেক্স ইউটিলিটি। হেক্স ইউটিলিটি হচ্ছে অনেক সময় তুমি যখন প্রোডাকশন ফেজে যাবে তখন তো তোমার ওই হেক্স বা বিন ফাইলটা লাগবে, যেটা দিয়ে তুমি বারবার মানে খালি প্রোগ্রামিং করবে, তখন তো আর ডিবাগিং এর কোনো কাজ নেই। তো হেক্স ইউটিলিটিটা এনেবল করা থাকলে কি হবে, ও তোমার ওই বাইনারি ফাইলটা জেনারেট করবে। বাইনারি ফাইল মানে বুঝো তো, যেটা দিয়ে বার্ন হ্যাঁ করবে। হুম হুম বার্ন হয়। আচ্ছা, এখানে কোনো কোয়েশ্চেন আছে তোমার? ওকে, এগুলা কিছু অপশন আছে আর কি, সেইটা হুম। বাফার এখানে দেখো আউটপুট ফরম্যাটটা তুমি সিলেক্ট করতে পারো, ইন্টেল হেক্স। একটু ধরো তো। দেখো, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে ফরম্যাট কি এগুলো কি বিন ফরম্যাট, ওই বিন ফাইলের এগুলো ফরম্যাট? অনেকে এগুলো অনেকে হ্যাঁ, এগুলোই মেন ফরম্যাট। অনেকে বলে আমি এই ইন্টেল হেক্স ফরম্যাট চাই, কেউ বলে আমি মোটরোলা চাই, কেউ বলে টিআই এক্সটিএক্স ফরম্যাট চাই। এত কিছু জানার দরকার নেই, যদি কেউ চায় তখন এখান থেকে চেঞ্জ করতে পারে। না হলে বাই ডিফল্ট হেক্স ফরম্যাট রাখলেই হবে। হেক্স তোমার আদৌ আপাতত কোনো কাজে আসবে না, যদি ভবিষ্যতে কখনো তুমি ইয়েতে যাও, প্রোডাকশন পেজে যাও, তখন লাগবে। ঠিক আছে। আচ্ছা ডিবাগের মধ্যে দেখো, ডিবাগের মধ্যে আমার এখানে জাস্ট কিছুই নেই, কিছু সেটিংস দেওয়া আছে। এগুলো আমাদের দেখো, টার্গেট ভোল্টেজ মানে কত সাপ্লাই ভোল্টেজ। ইউজুয়ালি কি হয়, ডিবাগারই আমার এই যে বোর্ডটার মধ্যে ডিবাগারই, কিন্তু ডিবাগার সেকশন যেটা আছে ওই এমসিইউ কে পাওয়ার দেবে। বুঝতে পেরেছো? আচ্ছা তো ন্যাচারালি কি হবে, যে এমসিইউ কে যদি ও পাওয়ার দেয়, তো অবভিয়াসলি ওই ভোল্টেজটা তুমি এখানে সেট করতে পারো। তোমার যদি মনে হয় এখানে তুমি দিল একটা এমএসপি 430 এর একটা ভালো ফেসিলিটি হচ্ছে যে তুমি যদি ফ্রিকোয়েন্সি কম রাখো, তুমি সাপ্লাই ভোল্টেজ কম রাখতে পারবে। এটা 3.3, এটা 3300 মিলিভোল্ট মানে 3.3 ভোল্ট। তুমি হ্যাঁ চাইলে 3.3 হ্যাঁ, তুমি চাইলে ওটা কম দিতে পারো। ঠিক আছে। তো এগুলো অনেক কিছু আছে, এগুলো আমি এখন এর মধ্যে ঢুকলে আমাদের আর এই প্রজেক্ট এই প্রোগ্রাম শেষ হবে না। ঠিক আছে, এগুলো আমরা পরে যদি তোমার ভবিষ্যতে কিছু ইয়ে লাগে সেখানে আমরা দেখবো। আপাতত আমরা এই অ্যাপ্লাই করে ক্লোজ করে দিলাম। ঠিক আছে। এবারে দেখো, আমরা ডেটা টাইপ যেগুলো আগের দিন করেছিলাম আমরা সেগুলো আপাতত এখানে চেক করব। স্টোরেজ ক্লাসেস চেক করব, যেগুলো আমরা আগের দিন মেন কভার করেছিলাম, কি ডেটা টাইপ, স্টোরেজ ক্লাস, অপারেটর, লুপ, অ্যারেস, ইভেন্ট পয়েন্টার। হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা এক একটা করে দেখি। তাহলে সব থেকে আগে আমরা কি করবো দেখো, সব থেকে আগে আমাকে এই হ্যাশ ইনক্লুড এমএসপি 430.h এটা ইনক্লুড করতে হবে। করার পরে আমার এখানে কি হচ্ছে দেখো, WDT-CTL বলে একটা রেজিস্টার আছে, এটাকে বলে ওয়াচডগ কন্ট্রোল। ঠিক আছে। এই পার্টিকুলার রেজিস্টারটা আমি এখন তোমায় পড়তে বলছি না, বিকজ তুমি যখন ডেটা শিট পড়বে বা ইউজার গাইডটা কিন্তু ভাই তোমায় পড়তে হবে একদম A to Z। ঠিক আছে, আমার মনে হয় তোমাকে বোধহয় ইউজার গাইডটা আমি মেল করেছিলাম, হ্যাঁ হ্যাঁ ওইটা তোমায় কিন্তু পড়তে হবে। তোমাকে বোধহয় আমি আপাতত চ্যাপ্টার 1 2 3 পড়তে বলেছি, বাট ওটা তোমায় পুরোটাই পড়তে হবে। ওটাতে দেখবে যে ওয়াচডগ বলে একটা জিনিস হয়, তুমি হয়তো ওয়াচডগে কাজও করেছো। তো ওয়াচডগটাকে ইনিশিয়ালি তোমাকে স্টপ করাতে হবে। যদি তুমি ওয়াচডগ স্টপ না করাও, আচ্ছা, ওয়াচডগটা আমার ক্লিয়ার না, আপনি একটু ক্লিয়ার করে দিবেন আমি। আচ্ছা ওয়াচডগ কিছুই না, আমি তাই বলে দিচ্ছি। দেখো, ধরো এই মাইক্রো কন্ট্রোলারটা কাজ কি, এই ফার্স্ট 3টে লাইন এক্সিকিউট করবে, তারপরে while ওয়ান এর মধ্যে পার্টটা ও কনস্ট্যান্টলি এক্সিকিউট করতেই থাকবে, তাই তো? হ্যাঁ এবার হ্যাঁ এবার ধরো কোনো কারণে ও এই লাইনটা থেকে আটকে গেল, আর এগোতে পারছে না, আচ্ছা তাহলে কি হবে, তোমার মাইক্রো কন্ট্রোলারটাই while ওয়ান এর মধ্যে হ্যাং হয়ে বসে থাকবে, তাই তো? হ্যাঁ 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 কিন্তু ওয়াচডগ কি করবে, ওয়াচডগ হচ্ছে একটা টাইমার। সে টাইমারের কাজ কি না, ওই টাইমারটা আস্তে আস্তে করে নিজে থেকে বাড়ে। মানে ওটা কিন্তু মাইক্রো কন্ট্রোলারের এক্সিকিউশনের উপর ডিপেন্ড করে না, ও নিজে নিজেই ইনক্রিমেন্ট করে
এবং মাইক্রোকন্ট্রোলারের কোড এক্সিকিউট করছে না হ্যাং করে বসে আছে ওর কাছে কিচ্ছু যায় আসে না, বুঝতে পেরেছো? ও আচ্ছা বেসিক্যালি কি করবে, যেই তুমি মাইক্রোকন্ট্রোলারটাকে স্টার্ট করে ওয়াচডগটাকে যে ইনিশিয়ালাইজ করলে, ও সঙ্গে সঙ্গে জিরো থেকে কাউন্ট করতে শুরু করে দেবে। এবং একটা ভ্যালু আছে, সেই ভ্যালু অব্দি ও রিচ করে গেলে ও কি করে মাইক্রোকন্ট্রোলারটাকে সিম্পলি রিসেট করে দেবে, যেটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, পাওয়ার অন রিসেট। ও পাওয়ার অন রিসেট করে দেবে। এবং এটা খুব কাজে লাগে যদি আমার ওয়াইল মানের মধ্যে প্রোগ্রামটা যদি কোনো কারণে হ্যাং করে যায়, তখন কিন্তু আমার পাওয়ার অন রিসেট করে দিলে, ধরো আমার কোনো একটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমের জন্য আমার মাইক্রোকন্ট্রোলারের কোডটা হ্যাং করে গেছে, তখন আমার বেসিক্যালি দরকার মাইক্রোকন্ট্রোলারটাকে রিসেট করা। কিন্তু মাইক্রোকন্ট্রোলারটা এমন একটা লোকেশনে আছে যেখানে আমি যেতে পারছি না বা পৌঁছাতে পারছি না, তো তখন এই ওয়াচডগ টাইমার কি হবে, ও তো আস্তে আস্তে ওর কাউন্ট বাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, কাউন্ট তো বাড়াচ্ছে। ধরো আমার ওয়াইওয়ানের মধ্যে প্রোগ্রামটা হ্যাং করে গেছে, তো ওয়াচডগ টাইমার কাউন্ট বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে গিয়ে যেই ম্যাক্সিমাম কাউন্ট অব্দি পৌঁছে গেল, ও কি করে মাইক্রোকন্ট্রোলারটাকে হ্যাং এই রিসেট করে দেবে। এবারে যদি আমার প্রোগ্রাম নর্মাল এক্সিকিউশনে থাকে, ধরো হ্যাং করেনি, তখন কি হয়, তখন প্রোগ্রামারের দায়িত্ব হচ্ছে, এটা কিন্তু প্রোগ্রামারের দায়িত্ব, আমাকে কি করতে হবে, এমন ভাবে কোডটা ডিজাইন করতে হবে যে আমি মাঝে মাঝেই বা থেকেই ওয়াচডগ টাইমারটাকে রিসেট করে জিরো করে দেবো, যাতে ও ম্যাক্সিমাম ভ্যালু অব্দি পৌঁছাতে না পারে। আচ্ছা তো এইটি হচ্ছে মেন ওয়াচডগ এর কাজ। ওয়াচডগ মানে ইটস লাইক আ ডগ, এটা কুত্তার মতো, কুকুরের মতো, কুকুর যেমন বাড়ি পাহারা দেয় ওরকম, ওইটি হচ্ছে ওয়াচডগ এর কাজ। তো এখানে আমার যেহেতু কোনো প্রয়োজন নেই, তাই জন্য ফার্স্ট লাইনই করছে কি, ওয়াচডগটাকে হোল্ড করে দিচ্ছে। ডাব্লিউডিটি হোল্ড মানে হচ্ছে ওয়াচডগ হোল্ড। টিআই তে আর আগেরটা হ্যাঁ আর WDTP হ্যাঁ ডব্লিউ ডাব্লিউডিটি পিডব্লিউ মানে হচ্ছে ওয়াচডগ এর ফান্ডাটা এরকম। আমি একটা হোয়াইট স্ক্রিন শেয়ার করি কিছুক্ষণের জন্য। ওয়াচডগ এর ফান্ডাটা এরকম যে ওয়াচডগের ফান্ডাটা এরকম যে ওয়াচডগের যে রেজিস্টারটা আছে না, সেই রেজিস্টারের একটা পার্টে একটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা কিন্তু ফিক্সড, পাসওয়ার্ডটা ফিক্সড। আচ্ছা পাসওয়ার্ডটা হচ্ছে 0x মানে হেক্সাডেসিমাল 5A00। সবার ক্ষেত্রেই সেম? হ্যাঁ বললাম সবার ক্ষেত্রেই সেম, সব সবার মাইক্রো কন্ট্রোলারের? সব মাইক্রো কন্ট্রোলার নয়, অ্যাটলিস্ট MSP 430 G2XX সিরিজের জন্য তো সেম। আচ্ছা ওকে। ডেটা শিটে লেখা আছে পাসওয়ার্ডটা কি, ঠিক আছে? এবারে তুমি বাকি যে রেজিস্টার গুলো যে আছে, বিট গুলো, এখানে তো আরো অনেক বিট আছে। এবার ধরো একটা হচ্ছে ধরো হোল্ড বিট, ঠিক আছে, কোনোটা হচ্ছে ধরো স্টপ বিট, মানে মানে ওয়াচডগ কে স্টপ করার, কোনোটা হয়তো স্টার্ট করার, এরকম বিভিন্ন বিটের বিভিন্ন ফাংশন থাকে। তো তো কোনো একটা বিটকে যদি তুমি, যে কোনো একটা বিটকে যদি তুমি অ্যাক্সেস করতে চাও, তোমাকে আগে পাসওয়ার্ডটা সাপ্লাই করতে হবে, তারপরে কাজটা করতে হবে। আচ্ছা মানে ধরো হোল্ড বিটটাকে তুমি 1 করবে, তাহলে তোমায় কি করতে হবে, 5A00 তার সঙ্গে এর যে পজিশন আছে, মানে এটা ধরো বিট নাম্বার যদি সে, আমি অ্যাকচুয়ালি ডেটা শিটটাই খুলি তোমাকে, তাহলে একদম এক্সাক্ট জিনিসটা দেখাতে পারবো। একটু হোল্ড করো। দেখো, দেখতে পাচ্ছ? চলে আসছে। এইটা হচ্ছে আচ্ছা ওয়ার্কশপ টাইম। WDT CTL রেজিস্টার। এর মধ্যে দেখো কতগুলো আছে, এর মধ্যে 8টা বিট আছে,
একটা হচ্ছে হোল্ড, একটা হচ্ছে এনএমআই মানে হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট কিছু একটা করে, মানে ইন্টারাপ্ট জেনারেট করে, ঠিক আছে। এরকম অনেক অনেক ফাংশনালিটি আছে, এক একটা বিটের এক একটা ফাংশন, বোঝা গেছে। হ্যাঁ আমি হ্যাঁ ডিটেলসে যাচ্ছি না। ডাব্লিউডিটি এসএসএল মানে হচ্ছে কোন ক্লক, আমি যখন মাইক্রোকন্ট্রোলার আর্কিটেকচার পড়বো তখন তুমি বুঝতে পারবে যে এই মাইক্রোকন্ট্রোলার গুলো তিনটে ক্লক আছে এর ভেতরে, একটা হচ্ছে মেন ক্লক, একটা সাব মেন ক্লক, একটা হচ্ছে অক্সিলারি ক্লক। তো মেন ক্লক হচ্ছে সাধারণত মাইক্রোকন্ট্রোলারের কোরের জন্য, সাবমেন ক্লক হচ্ছে পেরিফেরাল গুলোকে ক্লক সাপ্লাই করার জন্য, আর অক্সিলারি ক্লক হচ্ছে গিয়ে এমন একটা ক্লক যেটার ওপর ভরসা করতে হয় যখন আমার মাইক্রোকন্ট্রোলারটা লো পাওয়ার মোডে চলে যাবে। বিকজ মাইক্রোকন্ট্রোলারটা লো পাওয়ার মোডে চলে যাওয়া মানে হচ্ছে আমার মেন ক্লক আর সাবমেন ক্লক বন্ধ হয়ে যাবে পাওয়ার সেভ করার জন্য, মানে অসিলেশন বন্ধ হয়ে যাবে। তো অসিলেশন যদি বন্ধ হয়ে যায় আমাকে তো একটা কিছু উপায় চাই না, মানে যাতে কোনো ইন্টারাপ্ট এলে আমি বুঝতে পারবো, তখনই অক্সিলারি ক্লকটা ইউজ হয়। তো তুমি চাইলে এই ওয়াচডগ টাইম, ধরো এরকম হয়েছে যে তুমি এটা একটা কোনো ব্যাটারি পাওয়ার অ্যাপ্লিকেশন তৈরি করছো যেটা কিনা ব্যাটারিতে চলবে, তো ম্যাক্সিমাম টাইমই তোমার সিস্টেমটা হচ্ছে গিয়ে স্লিপ মোডে থাকবে। যখন তোমায় কিছু কাজ করতে হবে তুমি বেকআপ করবে, আবার কাজটা করে স্লিপ মোডে চলে যাবে। তো তখন স্লিপ মোডে থাকাকালীন মেইন ক্লক বন্ধ হয়ে যায়। সাধারণত ডিপ স্লিপে থাকলে, মানে যদি খুব ব্যাটারি বাঁচাতে হয়, তোমাকে সাবমেন ক্লকও বন্ধ করতে হবে। তখন তোমার এই ওয়াচডগ, আরে ওয়াচডগ বেসিক্যালি তো ওয়াচডগ টাইমার তো একটা টাইমার, তার তো একটা সাপ্লাই চাই, তার তো একটা ক্লকের একটা লাইন চাই, মানে ক্লক সাপ্লাই চাই, অসিলেশন চাই। তো তুমি হ্যাঁ হ্যাঁ মেন ক্লক বন্ধ করে দিলে, সাবমেন ক্লক বন্ধ করে দিলে, তাহলে ও কাউন্টিংটা যে করবে কোথা দিয়ে করবে, তখন অক্সিলারি ক্লক বলে একটা ক্লক আছে, সেটা দিয়ে করা যায়। তো সেইটি হচ্ছে কি, এই দেখো নিচে দেখো, এই অক্সিলারি ক্লক আর মেন ক্লক এখানটায় সিলেক্ট করতে হবে। আচ্ছা ওকে হ্যালো এক সেকেন্ড। হ্যাঁ, বলছি যে তখন তুমি করতে পারো কি, অক্সিলারি ক্লকটা দিয়ে তুমি ওটাকে চালাতে পারো, দিয়ে বাকিগুলোকে বন্ধ করে দিলে অক্সিলারি ক্লকটা দিয়ে চালাবে। বুঝতে পেরেছো? তো সেই হ্যাঁ তুমি এখানে, তো এই তখন তোমায় কি করতে হবে, একটু একটু হোল্ড করবে, অফিস থেকে এসএমএস আসছে, একটু ধরো। হুম। তো তখন কি হবে, তোমাকে তাহলে এখানে তুমি যদি চাও যে অক্সিলারি ক্লক দিয়ে এটাকে চালাবে, তাহলে এই বিটটাকে তোমায় ওয়ান রাইট করতে হবে, এই পার্টিকুলার বিটটাকে ওয়ান রাইট করতে হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, দেখো তোমাকে ওপরে সাপ্লাই করতে হবে 5A। 5A মানে 5A মানে 01011010। দেখো বুঝতে পারলে কিনা, বুঝতে পারোনি তাই তো? হ্যালো? আচ্ছা 5A ওপরের পার্টটাতে 5A দিতে হবে, ওপরের এই পার্টটাতে, এই যে তোমার এই যে পার্টটা আছে এখানে 5A দিতে হবে। 5A দিয়ে ও বাকি পার্টটাতে যা দেওয়া আচ্ছা সেটা দিতে হবে।
বুঝতে পারছি। মানে তুমি ধরো এই যে দুটো লাস্টে দুটো বিট আছে, এই দুটো বিটকে যদি শুধু 1 1 রাখতে চাও, বাকিগুলোকে সব 0 রাখতে চাও, মানে এই সবকটা 0 করে দিলে আর এই দুটো বিট 1 1 করলে, তাহলে নিচের লাইনে তুমি কত লিখবে? 0 0 0 0 0 0 1 1, কারেক্ট? হ্যাঁ। আর তার সঙ্গে উপরের লাইনে লিখতে হবে 5a, মানে 0 1 0 1 1 0 1 0, তার সঙ্গে নিচের লাইনে 0 0 0 0 0 0 0 0 0 1 1। মানে আমি যদি এরকম করি, 5a উপরের ফার্স্ট পার্টে হলো 5a, মানে 0 1 0 1 5 1 0 1 0 a, তারপরে হলো আমার 0 0 0 0, তারপরে হলো 0 0 1 1। বুঝতে পেরেছো? এই 5 হুম। আর এই a, এটা আমায় রাখতেই হবে। এটা এটা আমায় রেখে বাকি যা বিট যা কিছু করার আমায় করতে হবে। আমি যদি এখানে ভুল দিই কিছু, মানে ধরো আমি 5a না দিয়ে দিলাম 5b, তাহলে মাইক্রো কন্ট্রোলার সঙ্গে সঙ্গে রিসেট হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ। and that is called a watchdog timer wrong password reset। মানে সেটা তোমার সিস্টেমে বোঝা যাবে। সেটা তোমার সিস্টেমে কিভাবে বোঝা যাবে আমি দেখাচ্ছি। এখানে না সিস্টেমের একটা রেজিস্টার আছে। আচ্ছা, আমি ওখানেই দেখতে পাবো, দাঁড়াও, আমরা কোডেই দেখতে পাবো। তাহলে এবার দেখো, এই যে পাসওয়ার্ডটা আছে না, এই পাসওয়ার্ডটা আমি যদি এখানে মাউসটা নিয়ে যাই, এ তোমাকে এক্সপ্যান্ড করে বলে দেবে যে ভ্যালুটা কত। দেখো 5a00, আর তার সঙ্গে অর করেছে। অর করা মানে কি? অর মানে হচ্ছে ওর সঙ্গে বেসিক্যালি ওই বিটটা অ্যাড করে দিচ্ছে। হ্যালো। হ্যাঁ, বুঝতে ওকে। পারলে না? অর করছে দুইটা। অর করছে কত ভ্যালু? 80। ওই যে 80 0। 80 অর করছে, মানে তুমি যদি আবার ডেটা শিটটায় যাও তাহলে দেখতে পাবে। দাঁড়াও, ওয়াচডগ টাইমারটায় যাই ফেরত আবার। এটা তো 5a দিয়ে দিল, আর 80 মানে কত? 8 মানে হচ্ছে 1, এইটা হয়ে যাবে, এইটা ওয়াচডগ হোল্ডটা 1 হয়ে যাচ্ছে। 8 মানে কি? 1000, আর লাস্টের পার্টের জিরোটা হচ্ছে 0000। মানে ওয়াচডগ হোল্ডটাকে আমি 1 করে দিচ্ছি, বাকি সব বিটগুলোকে 0 রাখছি, আর উপরের পার্টটাতে পাসওয়ার্ড দিচ্ছি। দেখো, এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু আমাদের পক্ষে এগোনো খুব মুশকিল। দেখো, প্রথম পার্টে আমি 0x5a00 এইটা দিচ্ছি। অরিং করছি মানে কি? লজিক্যালি অরিং করা মানে কি? লজিক্যালি অরিং করা মানে হচ্ছে যে এর সঙ্গে আমি অর করছি 0x0080, কারণ দেখো এই পার্টটা হচ্ছে 80। দেখো, ম্যাক্রো এক্সপ্যানশন মানে তুমি এখানে একটা সুবিধা আছে, তুমি যদি ভ্যালুটা জানতে চাও, কন্ট্রোল বাটনটা হোল্ড করে এখানে যদি মাউসটা নিয়ে গিয়ে ক্লিক করো, ও হেডারে নিয়ে গিয়ে দেখিয়ে দেবে এটা হ্যাশ ডিফাইন্ড ভ্যালু কত। এবং ও দেখো, আচ্ছা, ঠিক আছে, এটা একটা ডিফাইন কোডস ম্যানুয়ালি করা। হ্যালো। হুম হুম ম্যানুয়ালি করা না আচ্ছা। এগুলো।
এগুলো ইনবিল্ট আছে, এগুলো ইনবিল্ট লাইব্রেরিজ আছে, টিআই এর নিজস্ব দেওয়া লাইব্রেরি, তোমাকে কিছু করতে হবে না। তুমি ওখানে তুমি শুধু ডেটা শিটে রেজিস্টারের নামটা দেখো WDT হোল্ড, ঠিক আছে, আর সেটা হ্যাঁ দেখে তুমি এখানে এসে সিসিএস এর মধ্যে দেখো, এখানে সার্চ করো, দেখো এখানেও হচ্ছে নাম WDT হোল্ড, মানে ওরা ডেটা শিটের সঙ্গে এই একদম ভ্যালুটাও এই নামটাও সেম রাখে, এবং বিটটাকে যেখানে যে বিটটা আছে দেখো, এখানে বিটটা কোথায় আছে দেখো, বিটটা হচ্ছে বিট নাম্বার 7, বিট নাম্বার 7 মানে কত, কত, বিট নাম্বার 7 মানে হচ্ছে 80, ঠিক আছে, বিট নাম্বার 7 মানে হচ্ছে 80। কেন 80? বিট নাম্বার 7 মানে হচ্ছে 80 কারণ বিট নাম্বার 7 6 5 4 3 2 1 0 এরকম ভাবে আমি যদি দেখি, তাহলে বিট নাম্বার 7টা আমি যদি 1 করি, বাকিগুলো যদি 0 রাখি, তাহলে আমার 80 আসছে না? আচ্ছা ওকে। ঠিক আছে, তো ওরা সেইভাবেই এখানে হ্যাশ ডিফাইন করে রেখেছে দেখো। যেমন আমি আরেকটা এক্সাম্পল তোমায় দেখাই, ধরো তুমি এই বিটটাকে সেট করতে চাও, কি জানো, WDT NMIES, ঠিক আছে, কি কাজ করছে ভুলে যাও, কাজের দরকার নেই, তুমি মনে করো এই বিটটাকে তুমি 1 সেট করতে চাও এই রেজিস্টারটায়, ঠিক আছে, এবারে তুমি ডেটা শিটটা এই এটাতে চলে যাও, প্রোগ্রামে চলে যাও, এই দেখো WDT NMIES একদম সেম নাম আছে, এবং পজিশনটা দেখো, পজিশনটা দেখানোর জন্য আমি কি করছি দেখো, আগের বার কি ছিল, এটা হচ্ছে এই, এটা ঠিক পাশের বিটটা ছিল, আগের বার বিট 7 ছিল, এবারে বিট 6, মনে আছে কি না? আরেকবার খুলবো ডেটা শিট, না 4 তো এখন। 4 কোথায়, বিট 6, ও ভ্যালু 4, হ্যাঁ 4, ভ্যালু 4, আমি ভাবছি তুমি বিট নাম্বারের কথা বলছো। তাহলে আমি বিট নাম্বার 6টাকে 1 করছি আর 7টাকে 0 করছি, তাহলে এখন আমার ভ্যালু হবে কত, 4। দেখো এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, নাহলে প্রোগ্রাম করা ইম্পসিবল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বিট। ঠিক আছে। ওরা করেছে কি দেখো, NMIES কে 40 করেছে, ও আচ্ছা, ও আচ্ছা, এটা তো হেক্স কোড। হেক্স কোড হলে তো আমার বিট প্রথম এই জায়গায় টোটাল আছে কয়টা, 16টা। 4 4 16, হ্যাঁ 16 বিট আছে। 16 বিটের মধ্যে 4 যে জায়গায় আছে ওই বিটের লাস্টে যেটা আছে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। এবার ধরো তোমার যদি এরকম প্রয়োজন পড়ে যে তুমি এই দুটো বিটকেই 1 সেট করবে, তখন কি করবে? কোন দুইটা? এই যে দুটো হাইলাইট করেছি আমি স্ক্রিনে, আচ্ছা দুইটাকে অন করতে হবে। আচ্ছা এটার কোড যেন কোথায়, একটা 4 আর একটা হচ্ছে 8। দেখো আমি হোয়াইট বোর্ডে করছি, ঠিক আছে, এটাকে হাঁটিয়ে দিলাম, এটাকে হাঁটিয়ে দিলাম, এটাকে হাঁটিয়ে দিলাম, এটা 1, এটা 1, স্লো করতেছে মনে হয়। কি স্ক্রিনে এখন তুই আসে নাই। দেখো এখন এসছে, এসছে, হুম আসে নাই। হ্যাঁ হ্যাঁ এখন 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 পেন উঠছে। বাবা এত ডিলে, তোমার নেটটা খুব স্লো নাকি? আজকে হঠাৎ স্লো করতেছে মনে হয়, 2 দিন তো ভালোই ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তো ভিডিওটা তো পাঠাবোই, তুমি ভিডিওটা তো ডাউনলোড করে দেখে নিও, আগের দিনে ভিডিও ডাউনলোড করে নিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার দেখো আমার কি হলো, 1100, 1100 মানে C0, তাই তো? এবারে আমি একটা কাজ করতে পারি, আমি হয় লিখতে পারি C0, আর না হলে কি লিখতে পারি, না হলে লিখতে পারি
8 প্লাস 4, মানে এখন পেন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। মানে যখন এটা 1 ছিল তখন ছিল 8, আবার হ্যাঁ যখন এটা 0 হয়ে এটা 1 হলো তখন হয়েছিল 4। হ্যাঁ আমি যদি যোগ করি আমি ওই সি পাবো। আচ্ছা সি, আচ্ছা 9 এবিসি, হ্যাঁ পাইছি। তাই জন্যে সাধারণত এরকম ভাবে কেউ C0 লেখে না, লোকে এই দুটো নাম অ্যাড করে দেয়। মানে আমি যদি এই দুটো বিটকে হাই সেট করতে চাই আমি লিখবো এইটা প্লাস এইটা, আচ্ছা দুটো প্লাস করে দিলে হবে নরমালি? প্লাস করে দিতে পারো বা অর করে দিতে পারো। আর তাই জন্যই এখানে অর করেছে, বেসিক্যালি এটা অন না করে প্লাস করলেও হতো। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। বাট অ্যাকর্ডিং টু কোডিং স্ট্যান্ডার্ডস অরটাই প্রেফারেবল। ঠিক আছে, তাহলে আচ্ছা পাসওয়ার্ডটা এই জন্য যাতে রিসেট না হয়ে যায়, আর হোল্ডটা এই জন্য দিচ্ছি কারণ আমি ওয়াচডগ টাইমারটাকে হোল্ড করে দিতে চাই, আমি চাই না যে ওয়াচডগ কাজ করুক। ওকে, সো এটা গেল। তো এবারে আমি কি করব, এবারে দেখো এখানে আমি P1 ডার বলে একটা রেজিস্টার আছে যেটা P1 মানে পোর্ট 1 এর ডিরেকশন কন্ট্রোল করে, সেসব আমি পরে আসছি। এখানে আমি কি করেছি, আমি ভোলাটাইল দিয়ে একটা আনসাইন্ড ইন্টিজার ডিক্লেয়ার করেছি। ওকে, আচ্ছা তো আমরা আগের দিন দেখেছি কি আমরা স্কোপ রুলস নিয়ে কথা বলেছি। তো এখানে ভোলাটাইল মানে হচ্ছে যে ও দ্য কম্পাইলার উইল নট অপটিমাইজ যে কোথায় আমার এই পার্টিকুলার ইন্টিজারটা ডিক্লেয়ার করলে ভালো হয়, মানে কোন মেমরি এরিয়াতে ডিক্লেয়ার করলে ভালো হয়, ও সে অপটিমাইজেশনটা করবে না। কেন করবে না? কারণ কি, এখানে হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু অনেক সময় কি হয়, অনেক প্রোগ্রাম এরকম থাকতে পারে যে এই যে ইন্টিজারটা, এই ইন্টিজার আইটাকে আমি হয়তো ওয়াইল এর মধ্যেও মডিফাই করছি, আবার কোনো ইন্টারাপ্ট সাবরুটিনেও মডিফাই করতে পারি। তো সেক্ষেত্রে যদি অপটিমাইজ করে দেয় কম্পাইলার, তাহলে হয়তো দেখা যাবে যে যখন ইন্টারাপ্ট হচ্ছে তখন হয়তো আমার ওই পার্টিকুলার ভ্যারিয়েবলটা আনরিচেবল। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, ওই জন্য আমরা ভোলাটাইল করছি। ঠিক আছে, তো আরেকবার এবারে বলবেন? হ্যাঁ বলো। আরেকবার বলবেন একটু? বলছি ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে, আমি আগের দিন তোমাকে মেমরি এরিয়া দেখিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ আমি আগের দিন মেমরি এরিয়া দেখিয়েছিলাম, এখানে আমি একটা কি লিখেছি, ইন্টিজার আই হ্যাঁ আনসাইন্ড, আনসাইন্ড ইন্টিজার আই। তো আনসাইন্ড ইন্টিজার, ইন্টিজার মানে আমার হচ্ছে এখানে এই কম্পাইলারে 2 বাইট, 2 বাইট মানে আমি আগের দিন আশা করি এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে গেছে। দুটো হ্যাঁ মেমরি, হ্যাঁ একটা মেমরি এরিয়া এটা, একটা মেমরি এরিয়া হচ্ছে এইটা। এটা ধরো এর অ্যাড্রেস হচ্ছে 200, এর অ্যাড্রেস হচ্ছে 201। ঠিক আছে, এই দুটো মেমরি এরিয়া জুড়ে আমার আই আছে। এবারে আমি যদি ভোলাটাইল না লিখি, তাহলে কম্পাইলার হয়তো করতে পারে কি, না এটা এমন একটা মেমরি এরিয়াতে ডিক্লেয়ার করলো যে মেমরি এরিয়াটা আমার হয়তো ইন্টারাপ্ট সাবরুটিনের মধ্যে হয়তো অ্যাক্সেসেবল না। আচ্ছা মানে ফর এক্সাম্পল ধরো এটা স্কোপটা, এই স্কোপটা হয়তো মেনের মধ্যেই রয়ে গেল, ইন্টারাপ্ট হলে কি মেন থেকে তো বেরিয়ে চলে যায়। হ্যাঁ তো সেখানে হয়তো আমি অ্যাক্সেস পেলাম না বা এটাকে মডিফাই করতে পারলাম না, এমন একটা মেমরি, মানে বেসিক্যালি দিস উইল বি আ র্যাম মেমরি এরিয়া, এটা তো একটা ইটস আ ভোলাটাইল মেমরি না। তো হ্যাঁ ভোলাটাইল মেমরি বা ভোলাটাইল ডেটা টাইপে কি হয়, র্যাম মেমরি এরিয়াটা, র্যাম মেমরি এরিয়াতে আমাকে অ্যালোকেট করে দেবে। ঠিক আছে, তো র্যামের মধ্যে আমার অনেক জায়গা আমি আগের দিন তোমায় বুঝিয়েছিলাম যে ধরো গ্লোবাল আছে, তারপরে স্ট্যাক হতে পারে। তো আমি যদি ধরে নিই এটা স্ট্যাকের মধ্যেই হচ্ছে সাপোজ, কারণ এটা মেনের জন্য একটা লোকাল ভেরিয়েবল, এটা তো গ্লোবাল ভেরিয়েবল নয়, এটা তো মেনের জন্য একটা লোকাল ভেরিয়েবল। হ্যাঁ মেনের জন্য লোকাল ভেরিয়েবল মানে ধরো স্ট্যাকেই হচ্ছে, এবার স্ট্যাক যে মেমরি এরিয়াটাতে, এবার যখন আমার প্রসেসর যদি ইন্টারাপ্টে যায়, আমার হয়তো সেই স্ট্যাকের তখন কি হবে, প্রসেসর ইন্টারাপ্টে গেলে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু চেঞ্জ হয়ে গেলে আমার পুরো কনটেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। তো হতেই পারে যে মেনের মধ্যে আমি যে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি সেটা হয়তো আমি ইন্টারাপ্টের মধ্যে গিয়ে অ্যাক্সেস করতে পারছি না। আচ্ছা সেইটা যাতে না হয় তাই জন্য ভোলাটাইল কিওয়ার্ডটা ইউজ করা হয়।
ওকে। বুঝেছো? মানে এমন একটা মেমোরি এরিয়াতে হয়তো ও করবে কি, র্যাম এর মধ্যেই রাখবে না, ও রেজিস্টার যে হয় না, রেজিস্টার জানো তো, R0 R1 R2 R3 করে একটু স্পেসিফিক রেজিস্টার হয় না একটা কন্ট্রোলারে, ঠিক আছে? সেই হ্যাঁ রেজিস্টারের মধ্যে রাখবে। রেজিস্টারের মধ্যে রাখলে সুবিধাটা কি, না সেটা আমি ইন্টারাপ্ট হোক বা ইট ইজ নট অপটিমাইজ বেসিক্যালি, মানে কম্পাইলার কোনো অপটিমাইজ মেমোরি অপটিমাইজ করছে না। মেমোরি অপটিমাইজ মানে কিছুক্ষণের জন্য আমি ভ্যারিয়েবলটাকে একটা মেমোরি দেবো, আবার কাজ হয়ে গেলে সেটাকে হাঁটিয়ে দেবো, সেই জিনিসটা হবে না। ওকে, যদি আমি while one লুপের মধ্যে আসছি, এবারে আমি এই কোডটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার ফার্স্টে আমাকে কম্পাইল করতে হবে, সরি কম্পাইল করার জন্য এইটা হচ্ছে কম্পাইল বিল্ড, কম্পাইল বা বিল্ড বলে, অ্যাকচুয়ালি এটাকে বিল্ড বলে। তো আমি প্রজেক্টটাকে বিল্ড করব। আমি দেখো এটা বাটনটা প্রেস করলে এটাকে বিল্ড কনসোল বলে। বিল্ড কনসোলের মধ্যে তোমাকে বলে দেবে যে হ্যালো ওয়ার্ল্ড ডট আউটটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো নিচের দিকে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। and your build is finished, ঠিক আছে? হ্যাঁ এবারে বিল্ড ফিনিশ হয়ে গেলে আমার দুটো জিনিস হবে। কি কি হবে? তোমার মনে আছে হয়তো আমরা যেখানে ওই ওয়ার্ক স্পেসটাকে ডিফাইন করেছিলাম, ডি ড্রাইভের মধ্যে সানডিল আদার প্রজেক্টস বলে একটা হ্যাঁ হ্যাঁ করেছিলাম। তো আমি সেখানটায় যাব এখন। এই যে এইখানটা, বাপরে এত ডাটা শিট। এইখানে, ঠিক আছে? তো হ্যাঁ সানডিল আদার প্রজেক্ট এর মধ্যে গেলাম। এর মধ্যে এই হচ্ছে তোমার প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড, বাকিগুলো হচ্ছে কোড কম্পোজার স্টুডিও নিজস্ব ফাইল, এগুলোকে ঘাঁটবে না, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার প্রজেক্ট হ্যালো ওয়ার্ল্ড, দেখতেই পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো তোমার কোড কম্পাইল হয়েছে, কম্পাইল হয়ে দেখো তোমার হেক্স ফাইল জেনারেট হয়েছে, হুম। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এর সঙ্গে আরেকটা ফাইল জেনারেট হয়েছে যেটাকে বলে ম্যাপ, লিঙ্কার ম্যাপ ফাইল। লিঙ্কার ম্যাপ ফাইলটা যদি আমরা খুলি ডাবল ক্লিক করে, আচ্ছা। ঠিক আছে? একটু তাড়াতাড়ি বলছি নাহলে শেষ হবে না। তো দেখো পেজ 0, অরিজিন হচ্ছে 388, সেখানে 38A মানে কতটুকু, একটুখানি জায়গা নিয়েছে মাত্র, লেন্থ 2, মানে 2 বাইটের তোমার স্ট্যাক ইউজেজ হয়েছে। ওকে, হোল মানে হচ্ছে কিছু নেই, ব্ল্যাঙ্ক। ওকে, আচ্ছা ডট আচ্ছা টেক্সট আমি বলেছিলাম যেখানে তোমার মেন কোডটা আছে। তো কোডের মধ্যে আমাদের কি কি আছে দেখো, কোডের অরিজিন হচ্ছে C000। তাহলে স্যার এই C000 এটা আবার কোন মেমোরি লোকেশন? তোমার আগের দিন তোমায় দেখিয়েছিলাম, তোমার নিশ্চয়ই মনে নেই। আমি তাই জন্য ডেটা শিটটা আবার একবার খুলছি, দিয়ে তোমাকে আমি মেমোরি ম্যাপটা দেখাচ্ছি। এটাতে, দেখো মেমোরি ম্যাপটা মনে আছে? হুম মেমোরি ম্যাপ। হুম, এই মেমোরি ম্যাপের মধ্যে এই যে র্যামটা কোথা থেকে আরম্ভ হচ্ছে, 0200 হেক্স থেকে আরম্ভ করে চলে যাচ্ছে FFDF হেক্স অব্দি। হ্যাঁ এরই মধ্যে C000টা পড়ছে। সাধারণত C000 হেক্স থেকেই সব কোড ডাউনলোড হয়। এখানে কোথাও লেখা আছে আচ্ছা বলে সেটা মনে হয় না, বাট বাই ডিফল্ট ওটা C000 মেমোরি লোকেশন থেকেই কোড মেমোরি ওরা স্টার্ট করে, ঠিক আছে? মানে এটা হচ্ছে MSP আচ্ছা 440 কম্পাইলারের ইস্যু, মানে কি বলবো, স্পেসিফিকেশন। C000, বুঝতে পারছো না? না
হ্যাঁ, এই রেঞ্জের ভেতর এটার ভেতরে পড়ে আর কি C00। হ্যাঁ, এর মধ্যে কোনো একটা জায়গায় পড়বে, এর মধ্যে কোনো একটা জায়গায় পড়বে। এই দুটো যে অ্যারো আছে, এই দুটো অ্যারোর মধ্যে কোনো একটা জায়গায় পড়বে। ঠিক আছে, তাহলে সেই C000 হেক্স থেকে আরম্ভ করে আমার টোটাল কত অবধি গেছে দেখো, C04A, দেখতে পেয়েছো? হ্যাঁ C000 থেকে C04A এত অবধি গেছে। তো C000 আর C04A এর মধ্যে আমি যদি ক্যালকুলেটরে হিসাব করি, এটা কিন্তু হেক্সাডেসিমাল হিসাব। তো হেক্সাডেসিমাল মানে হেক্সাডেসিমাল মোডে গিয়ে আমায় করতে হবে। তো আমি ধরো যদি C04A মাইনাস C000 যদি করি, আমার আসছে হচ্ছে 4A। 4A মানে ডেসিমালে হচ্ছে 74, মানে টোটাল আমার এই মেমোরিটা কনজিউমড হচ্ছে 74 বাইটস অফ মেমোরি আমার কনজিউমড হয়েছে। আচ্ছা। মানে আমার যে কোডটা, সেই কোডটা, এই যে কোডটা আমরা লিখেছি, এই কোডটা ডট টেক্সট যে সেকশন, মানে যেখানে আমার কোডটা থাকে, তার টোটাল সাইজ হচ্ছে 74 বাইটস। সেটা তুমি এখান থেকেও দেখলেও বুঝতে পারবে, এবং কোনটা কোথায় আছে দেখো তুমি সব বুঝতে পারবে। দেখো আমরা যে কোডটা এখানে লিখেছি না, এই যে মেন যে পার্টটা আমরা এখানে লিখেছি, এটা তো আমার মেন ফাংশন, খুবই ছোট লিঙ্কিং। সেটা কোথায় লোকেটেড আছে দেখো, এই যে মেন বলে লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে আমি যেগুলো হাইলাইট করছি ওখানে হ্যাঁ, যাচ্ছে। হ্যালো, মেইন। আমি যে হ্যাঁ হ্যাঁ, হাইলাইট মেইন। আমি যে হাইলাইট করছি ব্লু দিয়ে, এগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছ ওখানে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো এই যে মেনটা আমি এখানে হাইলাইট করেছি, এবং এই মেন থেকে ও কি করেছে, একটা অবজেক্ট ফাইল ওবিজে বলে একটা অবজেক্ট ফাইল তো হয়, সেটা তো জানো আশা করি। ডট ও হ্যাঁ এক্সটেনশন বা ডট ওবিজে এক্সটেনশনের একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট হয় যখন আমরা জিসিসি কম্পাইলারও ইউজ করি। আমরা নামটা দিয়ে হাইফেন ও লিখি না, যে অবজেক্ট ফাইলটা ক্রিয়েট করার জন্য। তো হ্যাঁ দিস হ্যাঁ। অবজেক্ট ফাইল, তো অবজেক্ট ফাইলটা যেটা ক্রিয়েট হয়েছে দেখো, সেটা হচ্ছে C000 থেকে মাত্র 28 হেক্সে 28, মানে ইয়েতে কত হবে বলে দিচ্ছি, মাত্র 40 বাইট মেমরি নিয়েছে তোমার এই মেন ফাংশনটা। বুঝেছো? এইগুলো কিন্তু তুমি নাম্বারে মানে ডেসিমালে ধরবে না, এগুলো সব হেক্সাডেসিমালে দেওয়া আছে। ওকে, মানে হ্যাঁ C000 থেকে আরম্ভ করে C027 অবধি হচ্ছে আমার মেনটা আছে। বুঝতে পেরেছো? 28 নয়, কিন্তু 28 থেকে আবার নেক্সটটা স্টার্ট হচ্ছে, যেটা কিনা বুটিং। আমি জানি না তুমি কতটা বুঝতে পারছো। C000 লোকেশন থেকে C027 অবধি আমার এই মেন ফাংশনটা আছে, মেন ফাংশনের অবজেক্ট ফাইলটা আছে, ওবিজে ফাইলটা আছে। ঠিক আছে, C000 থেকে C027, তারপরে হচ্ছে C028 থেকে আরম্ভ করে C03B, আবার বলছি আচ্ছা, বুঝতে 028, পারছি এক পর্যন্ত। হ্যাঁ আগেরটা অবধি। তো এই দেখো এই এরিয়াতে এইখানটায় কি আছে আমার, এখানটায় আমার আছে হচ্ছে boot ডট সি, মানে এই কম্পাইলারের যখন মানে বুটিং এর জন্য ওদের নিজস্ব কিছু বুটিং কোড আছে। ঠিক আছে, সেই বুটিং কোডও সেই বুটিং কোডটাই হচ্ছে এই নামে থাকে, আন্ডারস্কোর সি ইন, এই নামে থাকে। ঠিক আছে, তো ওটা আমি দেখাবো, ওই বুটিং কোডটা আমি দেখাবো, বাট ওটা আমাদের বোঝার কিছু নেই বিশেষ। তো ওই বুটিং কোডটাও এর মধ্যে থাকে, এন্ড দ্যাট বুটিং কোডটা খুবই ছোট। বুটিং কোডটা তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি ওই 20 বাইট মতো জায়গা নেয়। ঠিক আছে, এই যে 14 বলে আছে, এটা 20 বাইট মতো জায়গা নেয়। তার তলায় দেখো একটা আছে C03C থেকে আরম্ভ করে C043, যেটা হচ্ছে অনলি 8 বাইটস। এটা কি আছে, এটা একটা ইন্টারাপ্ট সাবরুটিন আছে, দেখতে পাচ্ছ, isr_trap.asm.obj। ইন্টারাপ্ট সাব রুটিন, আচ্ছা।
এটা কিসের ইন্টারাপ্ট? আমরা কিন্তু কোনো ইন্টারাপ্ট ডিক্লেয়ার করিনি আমাদের প্রোগ্রামে, করেছি কি? না তো। আমাদের আচ্ছা, প্রোগ্রামে কোনো ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট আছে? কিছুই নেই। তাহলে এই ইন্টারাপ্টটা কোথা দিয়ে এলো? ব্যাপারটা হচ্ছে যে যদি মাইক্রো কন্ট্রোলারে কোনো ফল্ট হয়, কোনো প্রবলেম হয় বা স্ট্যাক ক্র্যাশ হয়, মাইক্রো কন্ট্রোলারকে না টিআই করে কি, টিআই এগুলো টিআই নিজস্ব লেখা কোড, এগুলো তুমি না লিখলেও থাকবে। ওদের কাজ হচ্ছে যে প্রসেসরকে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দেওয়া, মানে একটা একটা ইনফাইনাইট লুপের মধ্যে প্রসেসরটা ঘুরতে থাকবে। ইটস কল্ড আ ট্র্যাপ, বুঝেছো? এটাকে বলে আচ্ছা। আইএসআর ট্র্যাপ, ইন্টারাপ্ট সাবরুটিন ট্র্যাপ। ধরো কোনো ভি প্রবলেম হলো, কিছু ভি হলো, মানে অনেক সময় অনেক রকম গোলমালি হতে পারে, মানে ধরো কেউ তোমার কোডটা কপি করে নিতে চাইছে, উল্টোপাল্টা কিছু হচ্ছে, বা এমন একটা মেমোরি এরিয়া অ্যাক্সেস হলো, কোনো একটা ধরো ভোল্টেজ স্পাইক এলো। দেখো এগুলো তো সব ইলেকট্রনিক ডিভাইস, পুরোটাই ক্লকিং এর উপর ডিপেন্ড করে। কোথাও হয়তো নয়েজ এলো, ইলেকট্রনিক নয়েজ এলো, ইলেকট্রিক্যাল নয়েজ এলো পাওয়ার সাপ্লাই লাইনে, তাতে হয়তো এমন হলো যে ভেতরে ক্লকটা কোনো কারণে ঘেটে গিয়ে এমন একটা মেমোরি লোকেশনে জাম্প করে গেল যেখানে কোনো কোডই নেই, হতেই পারে এগুলো। তখন কি হবে, ও অন্যান্য মাইক্রো কন্ট্রোলার হলে বা এই ট্র্যাপ যদি না থাকে, তখন ও এখান ওখান সেখান উল্টা ফুল্টা মানে আউটপুট দিতে থাকবে, মানে যেখান সেখান দৌড়াবে প্রোগ্রামটা বেসিক্যালি। তো এখানে কি হবে, টিআই এর এই ট্র্যাপটা থাকার জন্য কি হবে, ও যদি দেখে যে এমন একটা জায়গায় জাম্প করেছে যেখানে কোনো কোড লেখা নেই, তখন ও চলে আসবে এই আইএসআর ট্র্যাপে এসে নিজেকে ট্র্যাপ করে দেবে। এবং আইএসআর ট্র্যাপে এলে কি হবে, তুমি যদি ওয়াচডগ চালিয়ে রাখো, তো কোনো কোড তো নেই। আর ট্র্যাপ মানে কি, আমি কি বললাম, একটা ইনফাইনাইট লুপ। তো ইনফাইনাইট লুপের মধ্যে ঘুরতে থাকবে, আর ওই ওয়াচডগ টাইমারটা বাড়তে থাকবে, বেড়ে বেড়ে একটা সময় আসবে যখন সিস্টেমটা রিসেট হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে মানে পারছি। এগুলো হচ্ছে প্রিভেন্টিভ মেজার বেসিক্যালি। আর একটা আছে দেখো, C044 থেকে আরম্ভ করে C049 অব্দি আছে। এটা হচ্ছে exit.c। exit.c হচ্ছে একটা এক্সিট রুটিন, এগুলো আমাদের বোঝার অতটা প্রয়োজন নেই, এগুলো ভেতরে থাকে, এবং প্রি ইনিশিয়ালাইজেশন কোড আছে এইখানটায়। তো এই 8 বাইট, 6 বাইট, 4 বাইট এগুলো হচ্ছে ওর নিজস্ব কোড, এগুলো আমাদের কিছু করার নেই। আর এইটা হচ্ছে ওর বুটিং কোড, এটাও আমাদের কিছু করার নেই। আমরা মেন কোডটা যেটা লিখবো সেটা হচ্ছে এখানে। তো সব মিলিয়ে ও ইউজ করেছে হচ্ছে, দেখো লেন্থ বলে লিখে দিয়েছে। লেন্থে আমাদের ডট টেক্সট মানে যেখানে কোডটা আছে তার উইডথ হচ্ছে 4e। 4e মানে কত? 4e মানে হচ্ছে, আমি তোমায় তখন বললাম, 4e মানে হচ্ছে 78 বাইটস। তার মানে আমাদের কোড মেমোরি ইউজেজ হচ্ছে 78 বাইটস। ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে সি ইনিট, বি ইনিট এগুলো ছেড়ে দাও, এগুলো তোমার বোঝার দরকার নেই। এইবারে দেখো পোর্ট 1 আছে। পোর্ট 1 এর এগুলো কিন্তু সব তুমি যদি ভালো করে মনে করে দেখো, এগুলো হচ্ছে সব ইন্টারাপ্ট অ্যাড্রেস, সেদিনকে তোমায় দেখাচ্ছিলাম আমি, আবার দেখাচ্ছি। আবার দেখাবো না লাগবে না? ইন্টারাপ্টেড ডেট। আচ্ছা। পোর্ট 1 এর বলেছিলাম না আগের দিন, প্রত্যেকটা পোর্টের হ্যাঁ ইন্টারাপ্ট। হ্যাঁ হ্যাঁ। দেখো এই পোর্টের ইন্টারাপ্ট অ্যাড্রেস এটা, পোর্ট 2 এর ইন্টারাপ্ট অ্যাড্রেস এটা, এডিসি এর ইন্টারাপ্ট হচ্ছে এইটা। ইউএসসিআই মানে হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন মডিউল, সিরিয়াল কমিউনিকেশন মডিউলের ইন্টারাপ্ট এইটা। দুখানা সিরিয়াল কমিউনিকেশন মডিউল আছে। এটা হচ্ছে তোমার ইউএসসিআই, এটা হচ্ছে তোমার ইউএআরটি, আর হচ্ছে গিয়ে এসপিআই কমিউনিকেশন করতে পারে। আর ইউএসসিআই বি জিরোটা হচ্ছে আই স্কোয়ার সি কমিউনিকেশন করতে পারে, আর এসপিআই কমিউনিকেশন করতে পারে। তো এইসব কিছুর তোমার ইন্টারাপ্ট অ্যাড্রেস গুলো এখানে সব দেওয়া আছে। টাইমারের ইন্টারাপ্ট, এই দেখো ওয়াচডগ ডাব্লিউডিটি, মানে যদি ওয়াচডগ কোনো ফল্ট হয় তখন এখানে একটা ইন্টারাপ্ট হবে। এইসব ইন্টারাপ্ট অ্যাড্রেস গুলো এখানে সব দেওয়া আছে, বুঝেছো? আচ্ছা। এই ফাইলটা তোমাকে আর একটু ডেটা শিটে তো বলো। ডিটেলস গুলো তো ডেটা শিটেই আছে না? হ্যাঁ ডেটা শিটেই তো ডিটেলস গুলো আছে। হ্যাঁ, ডেটা শিটের ডিটেলস গুলো নেই, বেসিক্যালি ডেটা শিটে যে অ্যাড্রেস গুলো দেখানো আছে এখানেও সেই অ্যাড্রেস হিসাবেই প্রোগ্রামটা করা আছে, ঠিক আছে? তো এটা তুমি একবার আচ্ছা। সময় নিয়ে দেখবে, এখানে অনেক কিছু পাবে। দেখো গ্লোবাল সিম্বলস, গ্লোবাল সিম্বলস তুমি যদি কিছু আলাদা নিজস্ব এগুলো তো সব যেগুলো ওরা ডিক্লেয়ার করেছে, তোমার যদি কিছু ডিক্লেয়ার করা থাকতো গ্লোবাল, তাহলে সেটা এর মধ্যে আসতো, ঠিক আছে? তো এই ম্যাপ ফাইলটা ভীষণ ইন্টারেস্টিং ফাইল, এটা একটু স্টাডি করো। এটা স্টাডি করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এখানে পুরো অ্যাড্রেস হিসাবে দেওয়া আছে। আমাদের কোডটা কোথায় ছিল? C000 তে ছিল তো। হ্যাঁ। এই দেখো, 300। C000 তে মেইন আছে, ঠিক আছে?
এবং এখানে দেখো একটা জিনিস, এগুলো এখানে কিছু ভ্যালু দেওয়া আছে দেখো, ক্যাল BC1 আন্ডারস্কোর 1 মেগাহার্টজ, ক্যাল DCO আন্ডারস্কোর 1 মেগাহার্টজ। এই মাইক্রো কন্ট্রোলার গুলো না কোনো ক্রিস্টাল ছাড়া অপারেট করতে পারে। এবং তুমি এই 1 মেগাহার্টজ, 8 মেগাহার্টজ, 12 মেগাহার্টজ, 16 মেগাহার্টজ এই চারটে ফ্রিকোয়েন্সিতে চালাতে পারো, এর মাঝখানের ফ্রিকোয়েন্সিতেও চালাতে পারো, কিন্তু তাহলে তোমাকে ওই রেজিস্টারের ভ্যালুগুলো নিজস্ব ক্যালকুলেট করতে হবে ইকুয়েশন থেকে। বাট যদি এই ফিক্সড, যদি এই ফ্রিকোয়েন্সি গুলো থেকে যদি চালাও, মানে 1 মেগাহার্টজ, 8 মেগাহার্টজ, 12 মেগাহার্টজ, 16 মেগাহার্টজ, তাহলে কিন্তু তোমাকে এই ভেতরে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো ওই রেজিস্টারে পুট করে দিলেই তোমার মাইক্রো কন্ট্রোলারটা 1 মেগাহার্টজ বা 8 মেগাহার্টজ বা 12 মেগাহার্টজ বা 16 মেগাহার্টজ এ চলবে। তো সেই ভ্যালুগুলো কোথায় আছে? সেই ভ্যালুগুলো এই যে রেজিস্টারের অ্যাড্রেসটা আছে সেইখানে আছে, বুঝেছো? হ্যাঁ। এটাকে তুমি আচ্ছা। স্টাডি করবে। এই দেখো এখানে আন্ডারস্কোর স্ট্যাক, মানে এখান থেকে তোমার স্ট্যাক শুরু হচ্ছে আর এখানে স্ট্যাক শেষ হচ্ছে। আমরা দেখো 388 থেকে স্ট্যাক শুরু হচ্ছে, 400 থেকে স্ট্যাক শেষ হচ্ছে। মাত্র বুঝছো? এত কম? হ্যাঁ, তো আমরা কত সেটিং দিয়েছিলাম? ও ঠিকই তো আছে, 2 বাইট। কোথায় 2 বাইট? 388 থেকে 400 হেক্সে গেলে 2 বাইট হয়? 120 হয় ডেসিমেলে। আচ্ছা। দেখো তোমার মাথা গুলিয়ে যাচ্ছে। দেখো ক্যালকুলেটর দেখতে পাচ্ছ? হুম। দেখো আমার আমার এন্ড অ্যাড্রেস হচ্ছে, এই যে হেক্স মোডে রেখেছি আমি, হেক্স এন্ড অ্যাড্রেস হচ্ছে 400, ঠিক আছে? হ্যাঁ। আর স্টার্ট স্ট্যাক অ্যাড্রেস হচ্ছে 388। তার মানে 78 হেক্সে, ডেসিমেলে কত? 120। আহ, আমরা এসছি, আমার সিসিএস দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা কত দিয়েছিলাম? কত দিয়েছিলাম স্ট্যাকের সাইজ? আচ্ছা, 120 ডেসিমালে আছে না? আমি যদি এটা কমিয়ে দিই, ধরো আমি এটা 100 করে দিই, এটাকে 100 করে দিলাম, তাহলে 20টা এখানে বেড়ে যাবে 60, ঠিক আছে? আচ্ছা। অ্যাপ্লাই এন্ড ক্লোজ। এবারে আমি প্রোগ্রামটাকে আবার রিকম্পাইল করতে হবে অবভিয়াসলি। রিকম্পাইল হয়ে গেল, বিল্ড ফিনিশ লেখা হয়ে গেছে নিচে। এবারে ম্যাপটায় যাও দেখি, দেখো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, যাই হোক, এবারে আমরা কোডটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই বাটনটা ইউজ করা হয়, ডিবাগ। এখানে কিন্তু আরডুইনোর মতো নয়, এখানে একটা বাটনেই সবকিছু হবে, যেটা ইনিশিয়ালাইজেশন, ডিবাগিং সবকিছু হয়ে যাবে। ওকে, ওকে। ডাউনলোড করছি, ক্লিক করছি। হ্যাঁ, The little look our your check. আচ্ছা, এখানে বলছে একটা ফার্মওয়্যার আপডেট দরকার, তো আমরা আপডেট করে দেবো।
ঠিক আছে, দেখো ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেলে এইটা দেবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেলে কিরকম দেখতে লাগে এটা ভালো করে দেখে নাও। ওপরে এইটা হচ্ছে তোমার রিজিউম, রিজিউম মানে এখান থেকে তুমি ডিবাগিং স্টার্ট করবে। তোমার এখানে একটা ব্লু অ্যারো আছে লেফটে, ব্লু লেফট অ্যারোটা মানে হচ্ছে ডিবাগ কল স্ট্যাক। ডিবাগ কল স্ট্যাক মানে ডিবাগিং এর জন্য আলাদা একটা স্ট্যাক থাকে, এবং প্রোগ্রামটা এখান থেকে তোমার চলতে আরম্ভ করবে। ঠিক আছে, একটা এক্সট্রা লাইট। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নিচে হ্যাঁ, ভয়েড মেইনের নিচে। এই যে ব্লু কালারের একটা অ্যারো দেখতে পাচ্ছ না ভয়েড মেনুর নিচে, এটা এখান থেকে তোমার প্রোগ্রাম রান করতে আরম্ভ করবে। এখানে নিচে বলে দিয়েছে দেখো, টোটাল ইউজেজ হচ্ছে 108 বাইটস, র্যাম ইউজেজ ইজ 100 বাইটস। ঠিক আছে, তো র্যাম ইউজেজ ইজ 100 বাইটস মানে আমাদের যা আমরা কোড লিখেছি তাতে র্যাম 100 বাইট মতো ইউজ হবে। এখানে টোটাল র্যাম আছে হচ্ছে আই গেস 512 বাইট মতো র্যাম হবে, দেখতে হবে ডেটা শিটে ওরকমই হবে। ঠিক আছে, ইন্টারনাল মেমোরি হচ্ছে, ফ্ল্যাশ মেমোরি হচ্ছে 16 কেবি, আর ইন্টারনাল মেমোরি হচ্ছে, ওকে। এনি কোয়েশ্চেন্স? র্যাম হচ্ছে 512 বাইট। আচ্ছা, মেমরি কি কম না অনেক? 512 বাইট, 512 বাইট না না, কোড মেমোরি 512 বাইট না, কোড মেমোরি 16 কেবি, র্যাম হচ্ছে 512 বাইট। র্যাম যদি বেশি লাগে তাহলে অন্য 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 এমসিইউ আছে, সেগুলো নিতে হবে। যেমন তোমার এফ সিরিজ আছে, এফ সিরিজে তোমার র্যাম হচ্ছে অনেক বেশি, 16 কেবি র্যাম আছে, 20 কেবি র্যাম আছে। আর ইন্টারনাল মেমোরি আছে হচ্ছে 256 কেবি আছে, 192 কেবি আছে, 128 কেবি আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি প্রোগ্রামটা রান করি, তাহলে এই গ্রিন বাটনটা প্রেস করলে দেখো প্রোগ্রামটা রান করতে আরম্ভ করবে, এবং দেখো গ্রিন একটা এলইডি ব্লিঙ্ক করছে। দেখতে পাচ্ছ কি? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, এই এলইডিটা যেটা ব্লিঙ্ক করছে, সেই এলইডিটা রিলেটেড যে আমরা ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করেছি, যেমন ইন্ট আই, এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে এটাকে ডাবল ক্লিক করে রাইট ক্লিক করে অ্যাড টু ওয়াচ এক্সপ্রেশন করলে আমার এটা এক্সপ্রেশনস এর মধ্যে ঢুকে যাবে। এক্সপ্রেশনস এর মধ্যে ঢুকে গেলে যেটা মেন হবে, সেটা যেটা মেন জিনিসটা হবে সেটা হচ্ছে যে দেখো আই এক্সপ্রেশনটা আছে, ইটস অ্যান আনসাইন্ড ইন্ট, এর ভ্যালুটা এখানে শো করে দিচ্ছে। ওকে, দ্যাট ইজ 9297। আমরা এখানে কি লিখেছি, আমরা লিখেছি যে when I is equal to 10,000, যতক্ষণ অব্দি I greater than 0 ততক্ষণ অব্দি মেক এই লুপটা ঘোরো, এবং লুপটা ঘোরার পরে মাইনাস মাইনাস করো। সো দ্য ডিক্রিমেন্ট উইল বি আফটার গোয়িং থ্রু দ্য লুপ, লুপটার মধ্যে দিয়ে যাওয়ার পরে লুপটার ভ্যালুটা কমবে। তো কমে কমে ভ্যালুটা 10,000 থেকে 9,297 এসছে। তো প্রত্যেকবার এটা ঘুরবে করে, একবার করে ঘুরবে এই while one লুপটা। কি হবে, এই p1 আউট যেটা আছে মানে পোর্ট 1 এর বিট নাম্বার 0, এই যে এটা আমরা 0x01 এর জায়গায় আমরা এটাও লিখতে পারি বিট 0। ঠিক আছে, এখানেও আমরা এটা লিখতে পারি বিট 0। তো এগুলো যেহেতু আমরা চেঞ্জ করলাম, তাই জন্য একবার রিকম্পাইল করতে হবে। রিকম্পাইলের জন্য we have to build the project again। তো এখানে আমরা বিল্ড সিলেকশনটা দেবো। বিল্ডটা করলে একবার কনফার্মেশন চাইবে, ডু ইউ ওয়ান্ট টু রিলোড দিস ফাইল, we say yes। ওকে, সো ওকে, সো নাও আমি নাও হোয়াট আই উইল ডু ইজ, আমি এখানে প্রোগ্রামটাকে জাস্ট রান করাচ্ছি। আই উইল রিজিউম দ্য কোড, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলইডিটা ব্লিঙ্ক করছে। তো এবারে আমি যদি এটাকে সাসপেন্ড করাই, সাসপেন্ড মিনিং দ্যাট আই উইল জাস্ট মেক দ্য কোড গো টু আ হল্ট,
ইফ আই যদি কোডটাকে যদি হল্টে পাঠিয়ে দিই, দেখো এখন অ্যাট প্রেজেন্ট, এইটি হচ্ছে ডিবাগারের মজা, অ্যাট প্রেজেন্ট ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি, অ্যাট প্রেজেন্ট আয়ের ভ্যালুটা হচ্ছে 6952। সো অ্যাট প্রেজেন্ট আয়ের ভ্যালু 6952, আমি যদি কিছুক্ষণ আরো রান করাই আমি দেখতে পাবো আই উইল গেট সাম আদার র্যান্ডম ভ্যালু দ্যাট ইজ 3503। এবং the address of I এটা হচ্ছে গিয়ে 3। তো আমি যদি 3FC, সো আমি যদি এখানে রাইট ক্লিক করে if I say যে view memory at value, so view memory at value will basically give me the actual memory area, that is 03FC. So I will just এটাকে আমি জাস্ট করে দেবো 8-bit hex C style। তো আমার অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে 3FC। সেই 3FC অ্যাড্রেসটা আমি এখান থেকে এখানে লিখে দেব 0x03FC। তো 03FC তে আমি দেখতে পাচ্ছি আমার ভ্যালু আছে হচ্ছে AF। ওকে, AF। তো AF ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেটরে যদি আমরা হেক্সাডেসিমাল AF কে যদি আমরা কনভার্ট করি, এবং আমি we know that this is a 16-bit, আমরা জানি যে এটা 16-bit প্রসেসর, তো অবভিয়াসলি আমাকে দুটো মেমরি এরিয়ার ভ্যালু নিয়ে করতে হবে। সো এফসি আর এফডি এই দুটো এরিয়া মিলে আমার এই ভ্যালুটা আছে। তো আমি যদি হেক্স ভ্যালু থেকে কনভার্ট করি AF 0D, সরি 0DAF, সো 0DAF যদি আমি করি, বিকজ এটা এই প্রসেসরে the higher memory area stores the lower part, মানে MSB টা will be stored like this, will be stored in the MSB will be stored in the higher part, that is FD, or LS least lower significant byte will be stored in the lower part, that is 3FC। সো এই দুটো এরিয়া মিলিয়ে আমার ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 0DAF। সো 0DAF is nothing but value, or else what আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভ্যালুতে গিয়ে রাইট ক্লিক করে নাম্বার ফরম্যাটে গিয়ে হেক্স করে দিলেও আমরা দেখতে পারবো যে 0DAF, which is exactly the value in these two registers। Okay, otherwise we can just go for the 16-bit hex CITI style, তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি 0DAF is the value at our memory location। ওকে, সো দিস ইজ বেসিক্যালি যেটা আমি এখানে দেখাতে চেয়েছিলাম এখান থেকে, যে আমার কোডটা এখানে কিভাবে ডাউনলোড করব। তো আমার এটা একটা ভোলাটাইল আনসাইন্ড ইন্টিজার আমার এখানে ডিক্লেয়ার করেছি, which has been declared in the memory area, in the RAM, in the SRAM memory area। এবারে আমি দেখি যে এটাকে আমি যদি গ্লোবালি ডিক্লেয়ার করি তাহলে এটা কি অবস্থায় গিয়ে দাঁড়াবে। আমি এটাকে এখন আই হ্যাভ স্টপড দ্য ডিবাগার স্টপ করে দিয়েছি, তাই জন্য দেখুন যে দেখো যে এলইডি ব্লিঙ্কিংটা কিন্তু চালু আছে। ওকে, তো আমি এবারে করব কি, এই আইটাকে আমি জাস্ট এখান থেকে বের করে নিয়ে বাইরে চলে যাব, মানে আমি এটাকে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেব, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্কোপ। তো দিয়ে আমি কোডটাকে কম্পাইল করব, একবার কম্পাইল করার পর একবার ডাউনলোড করব, জাস্ট ইগনোর দিস। তো এটা যখন আমরা ডাউনলোড করব তখন ডাউনলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে দেখো অ্যাড্রেসটা হয়ে গেছে 0200, which is the lower part of the RAM। তো অবভিয়াসলি আমরা যেটা দেখছিলাম এখানে যে এটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য RAM, which is 0200, রাইট। তো 0200 টাই কিন্তু আমার এখানে ইয়ে করা হয়েছে, তোমার
0200 memory area, which is the starting part of the RAM or the SRAM, that is where my memory has been allocated. তো আমি এবারে এটাকে আমি কোড কম্পোজার স্টুডিওতে ফেরত চলে যাচ্ছি। তুমি দেখো অ্যাড্রেসটা কিন্তু 0200 হয়েছে, which is a now my integer I is a global memory address. It is a global variable, right? তো গ্লোবাল ভেরিয়েবল হয়ে গেলে কি হচ্ছে, আমার এটা 0200 মেমরি এরিয়াতে চলে যাচ্ছে। আমি সেই মেমরি এরিয়াটা এখানে ব্রাউজ করছি। এখানে দেখো লিখে দিয়েছে ভালোভাবে যে ইট ইজ ভেরিয়েবল আই। আমরা এখানে দেখতে পাচ্ছি ইট হ্যাজ বিন শোন অ্যাজ ভেরিয়েবল আই। এবার আমি যদি এটাকে আমি রান করি কোডটাকে, তখনও কিন্তু ইট উইল রান অবভিয়াসলি। এবং যদি আমি কোডটাকে হল্ট করি, আমি এখানে ভ্যালুটা দেখতে পারবো, এন্ড এট দ্য সেম টাইম আই ক্যান সি দ্য ভ্যালু ওভার হিয়ার, যেটা কিনা মেমরি ব্রাউজারের মধ্যে। দিস ইজ দ্য বিউটি, এটাই হচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্টের যে ট্যাগের বিউটি, যে লঞ্চপ্যাডের সঙ্গে তোমার পুরো হার্ডওয়্যারটা থাকছে, তোমার যে ট্যাগ থাকছে, এবং তুমি পুরো ডিবাগিং এর সময় এক্স্যাক্টলি রেজিস্টারের ভ্যালুগুলো তুমি দেখতে পাবে, দ্য এক্স্যাক্ট ভ্যালুজ অফ দ্য রেজিস্টার। ওকে, সো এটা আমরা দেখলাম। এবারে যেটা আমি আগের দিন বলেছিলাম সেটা হচ্ছে যে ডেটা টাইপসটাকে আমি একটু চেঞ্জ করব। So let us now go for a separate kind of a data type. Let us now go for an integer থেকে let me go for a say let me go for a character. Okay, character যদি হয় এবং তখন আমার 10,000 obviously হবে না, because আমি যদি 10,000 দিই, দিয়ে আমি যদি কম্পাইল করি দেখি কি হয়। সো এখানে একটা এরর দেবে, একটা ব্রাউন একটা ইয়েলো কালার একটা, যে ইন্টিজার কনভার্সন বলে দেবে, ইন্টিজার কনভার্সন রেজাল্টেড ইন ট্রাঙ্কেশন। বেসিক্যালি কি বলতে চাইছে যে আমার ক্যারেক্টার হচ্ছে 8 বিট, 8 বিটের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255। সো যেহেতু আমরা একটা হাই ভ্যালু দিয়েছি দ্যাট ইজ 10,000, দ্যাট এটা ক্যারেক্টার সাপোর্ট করতে পারে না। তো যেহেতু ক্যারেক্টার এত হাই ভ্যালু সাপোর্ট করতে পারে না, তাই জন্য আমাকে আর একটু বড় কিছু দিতে হবে। 10,000 মানে অবভিয়াসলি আমাকে একটা 16 বিট নাম্বার দিতে হবে। সো ক্যারেক্টার ইজ 8 বিট, আই উইল গো ফর দ্য 16 বিট। 16 বিট আমি কি বলেছিলাম, 16 বিট হচ্ছে শর্ট, rather I will use an unsigned short. This is another data type, এটা আরেক রকমের data type, unsigned short। এবার যদি unsigned short দিয়ে করি, তাহলে দেখো তাহলে কিন্তু এখানে আমার আর কোনো এখন এরর থ্রো করছে না। তো unsigned short এবার আমি এটাকে ডাউনলোড করতে পারি প্রোগ্রামের মধ্যে। ওকে, কোডটা ডাউনলোড হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি এটা 200 মেমরি এরিয়াতেই অ্যালোকেট করেছে আইকে। এবারে আমি যদি এটাকে রান করাই, এলইডি কিন্তু ব্লিঙ্ক করছে, দ্যাট ইজ নাথিং ডিফারেন্ট। অবভিয়াসলি প্রোগ্রাম তো আমি কিছু চেঞ্জ করিনি, বাট আমি ডেটা টাইপে চেঞ্জ করেছি। তো ডেটা টাইপে আমি দেখে নেব যে কি হচ্ছে। দেখো এখানে কিন্তু আমি যদি রাইট ক্লিক করে নাম্বার ফরম্যাটে যদি ডিফল্ট দিই না, তো আমাকে এখানে দেখাচ্ছে 930। বেসিক্যালি কোনো রকম কোনো চেঞ্জ বা পার্থক্য আমি এখানে নোটিস করছি না। একটাই খালি দেখতে পাচ্ছি যে আমার এখানে টাইপ অফ দ্য নাম্বার হ্যাজ বিন চেঞ্জড, এবং শর্ট মানে হচ্ছে আমার 16 বিট। তো অবভিয়াসলি এটা 16 বিট টাইপে আছে, তাই জন্য 200 মেমরি লোকেশনের মধ্যেই আমার কিন্তু এটা রয়েছে, এটা কিন্তু আর অন্য কোনো জায়গায় জড়িয়ে নেই। এবারে আমি যদি এটাকে আরেকটু বড় করি, সাপোজ আমি যদি এটাকে করে দিই একটা ফ্লোট, ফ্লোট করে দিয়ে আমি যদি কম্পাইল করি, দেখা যাক কি হয়। ফ্লোট করে আমি এটাকে যদি ডাউনলোড করি, ওকে, সো আমি যদি ফ্লোট করে ডাউনলোড করি, দেখো ভ্যালুটা বাই ডিফল্ট 0.0 চলে এসেছে, বিকজ 0.0 অবভিয়াসলি আসবে, বিকজ ফ্লোট ইজ বেসিক্যালি ফর ডেসিমাল নাম্বারস। তো এবারে আমি যদি এটাকে রান মোডে নিয়ে যাই, তখন কিন্তু দেখো দেয়ার ইজ এ প্রবলেম। আমার এটা কিন্তু অনেকক্ষণ বাদে এলইডিটা অন হচ্ছে এবং অনেকক্ষণ বাদে এলইডিটা অফ হচ্ছে, রাইট? নাও দিস আই উইল লিভ টু ইউ, তোমাদের উপর, যে এটা কেন এরকম হচ্ছে, এতক্ষণ টাইম কেন লাগাচ্ছে ফ্লোটের বেলায়। এবং ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এবং আমি যদি এটাকে হল্টে নিয়ে যাই, আমি দেখব যে একটা হচ্ছে যে আমার প্রোগ্রাম ফ্লোটা অ্যাসেম্বলি কোডের মধ্যে চলে এসেছে, ইটস অ্যান এমবেডেড অ্যাসেম্বলি কোড, সেটা আমি পরে আসছি। বাট আমি যদি দেখি যে আমার ইন্টিজার আই ফ্লোট আইটা কোথায় আছে,
ফ্লোট হয় স্টার্টিং অ্যাড্রেস কিন্তু 200, বাট আই কিন্তু 200 এর মধ্যে শুধু নেই। ফ্লোট ইজ 4 bit, 4 bytes। 4 bytes মানে obviously it is 32 bits। 32 bits মানে এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু আমার ফ্লোটটা আছে, রাইট? সো আমি যখন 10,000 লোড করছি ফ্লোটের মধ্যে, কি হচ্ছে এবং তারপরে এতক্ষণ টাইম কেন লাগছে ফ্লোটের বেলায়, যেটা কিন্তু আমার কিসের বেলায় লাগছে না, আমার শর্টের বেলায় বা ইন্টিজারের বেলায় কিন্তু লাগছে না। I will give you a short clue। ব্যাপারটা হচ্ছে যে যখন আমি ফ্লোট ইউজ করছি, I am going for a decimal computation। Decimal computation will require a huge number of memory cycles। এবং আমি যদি এখন কোডটাতে if I go to the memory map once again, এবং আমরা দেখতে পাবো একদম উপরে চলে গেলে দেখো আমার কিন্তু কোডটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এক্সকিউজ মি, কোডটা অনেক বড় হয়ে গেছে because previously it was only around 100 bytes। Now the entire code usage is 664 bytes because একটা float data type কে আমি যদি 16 বিটের মধ্যে ম্যানেজ করতে যাই, তো আমাকে ম্যান্টিসা এন্ড এক্সপোনেন্ট এগুলো সব ক্যালকুলেট করতে হবে, এবং সেই ক্যালকুলেশনের জন্যই কিন্তু ডিলে। ওকে, সো বেসিক্যালি it is the computation। পুরো জিনিসটা কাজ করার জন্য যে সময়টা নিচ্ছে মাইক্রোকন্ট্রোলারটা, সেইটার জন্যই কিন্তু দেরিটা হচ্ছে। ওকে, এবারে লাস্ট একটা পার্টে আমি করব, সেটা হচ্ছে যে ফ্লোট দেখলাম, এটা চাইলে তোমরা ডাবলও করতে পারো, up to you। ওকে, ডাবল মানে হচ্ছে আমার obviously 8 bytes। তো obviously 8 bytes মানে 64 if you like। So 32 bit hex style যদি আমি নিই, তো পুরোটা মিলিয়ে আমার এটা হবে। So if I give run, I presume that it will take some more time। ওকে, তো এটা জাস্ট ডাবল ফ্লোটের বেলায় যা হয়েছিল এখন তার ডাবল হয়ে যাবে, বিকজ আমি ফ্লোটের বেলায় 4 বাইট মেমরি ম্যানেজ করছিলাম along with decimal calculation। now it is 8 byte memory management with decimal calculation। so দেখতে পাচ্ছ কোডটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এবং if you go to the memory map we will see that the code size has also increased। we can also see it from here, 2474 bytes। তো ন্যাচারালি যত তুমি হায়ার ডেটা টাইপ ইউজ করবে, মেমরি বেশি লাগবে, এবং সেটাকে কম্পিউট করার জন্য কিন্তু আরো বেশি অ্যামাউন্ট অফ মেশিন সাইকেলস লাগবে। সো এরকম এটাই হচ্ছে মেন পার্থক্য কম্পিউটার এবং এমবেডেড সিস্টেমের মধ্যে। কম্পিউটারে এটা কোনো ডিফারেন্স তুমি বুঝতে পারবে না, তুমি ফ্লোট নাও, তুমি ডাবল নাও, তুমি লং ডাবল নাও, তুমি একই টাইম ডিফারেন্স চলবে, বিকজ ইটস এ ভেরি হাই প্রসেসর। কিন্তু প্রসেসর স্পিড যদি কম হয়, ছোট যদি এমবেডেড সিস্টেমের মাইক্রো কন্ট্রোলার হয়, সেখানে কিন্তু ইয়োর ডেটা টাইপ will make a difference, যেমন এখানে আমরা দেখতে পেলাম। ওকে, সো আই থিঙ্ক সবকটা ম্যাক্সিমাম টাইপ অফ ডেটা টাইপই আমি এখানে ডিসকাস করেছি। স্টোরেজ ক্লাসে ভোলাটাইল করেছি, ভোলাটাইলের জন্য আমরা দেখলাম যে ওটা 200 এ করেছি। আমি একটা কাজ এখানে করতে পারি, আমি এটাকে স্ট্যাটিক করে দিতে পারি। স্ট্যাটিক মানে আমি এখানে অ্যাকচুয়ালি স্ট্যাটিক করে গ্লোবাল ডিক্লেয়ার করার কোনো মানে হয় না। স্ট্যাটিক ইজ ইউজুয়ালি ইজ লাইক is a type of মানে ভ্যারিয়েবল, যেটা কিনা যার মেমরি এরিয়াটা সাধারণত ফিক্স থাকবে। যখন আমরা সেই ফাংশনটায় যেখানে ওটা তৈরি করছি সেখান থেকে যখন বেরিয়ে চলে আসবে তখনও ফিক্স থাকবে। তো আমরা এখানে কোডটাতে একটু স্লাইড চেঞ্জ করতে পারি। আমরা কি করব, আমরা এখানে একটা ফাংশন করব। সেই ফাংশনটা হচ্ছে আই উইল কল আ ফাংশন। সেই ফাংশনটা আমি নাম দেবো blink_led, এবং সেই ফাংশনটাকে আমি এখানে ডিফাইনও করব।
void blink underscore led, আমি কোনো কিছু আর্গুমেন্ট পাস করব না, তো আমি void রেখে দিচ্ছি। So, আমার এই ফাংশনটার মধ্যে আমি জাস্ট টগলিং এর কাজটা করব, এবং যেহেতু টগলিং এর কাজটা করব এবং তার মধ্যে এই ফর লুপটা যেটা আছে সেটাও ওর মধ্যেই করব। তো এখানে আমি এই যে আই এর ভ্যালুটা, এই আই এর ভ্যালুটা আমি এর ভেতরে ডিক্লেয়ার করতে পারি। ওকে, তো আমি কি করব এবারে, এইটাকে আমি এখান থেকে যেটা গ্লোবাল ছিল, গ্লোবাল থেকে আমি এটাকে ভেতরে ডিক্লেয়ার করে দিলাম। ফার্স্টে আমি ডাবল হাঁটিয়ে দিচ্ছি, আমি জাস্ট সিম্পল একটা ইন্টিজার ইউজ করব, এবং এই ইন্টিজারটা কিন্তু লোকালি ডিক্লেয়ার্ড ইন্টিজার। তো আগে আমি দেখে নেবো এখানে কোনো এরর হচ্ছে কিনা। ওকে, দিস লুকস গুড। এন্ড আমরা তাহলে এটাকে কি করতে পারি, আমরা এটাকে কোডটাকে ডাউনলোড করে দেখতে পারি, এবং ডাউনলোড করার পরে আমরা দেখবো যে কি ব্যাপার হচ্ছে। ওকে, এবারে কিন্তু দেখো আই এর এক্সিস্টেন্স কিন্তু একমাত্র আই এর এক্সিস্টেন্স কিন্তু শুধুমাত্র এই পার্টিকুলার ব্লিঙ্ক এলইডি ফাংশনটার মধ্যেই আছে, তার বাইরে কিন্তু নেই। তো আই এর মধ্যেই ক্রিয়েট হবে স্ট্যাকে, এবং এখানেই নষ্ট হয়ে যাবে। আমি আবার বলে দিই, স্ট্যাক এরিয়াটা আমরা ডিফাইন করে দিয়েছি, এবং স্ট্যাকের স্টার্টিং পয়েন্ট তোমরা যদি মনে না রেখে থাকো তো তোমরা সিসিএস এডিটর মোডে এই কোণা থেকে যেতে পারবে। সিসিএস এডিটর মোডে চলে গেলে ম্যাপটা খুললে তোমরা দেখতে পারবে যে স্ট্যাকটা কোথা থেকে স্টার্ট হয়েছে। তো এইখান থেকে স্ট্যাক স্টার্ট হয়েছে 39C, এবং নিচেতেও তোমরা স্ট্যাকের একটা লোকেশন পাবে, দ্যাট ইজ ওভার হিয়ার। তো এটা হচ্ছে স্ট্যাক। ওকে, এবং এখানেও আছে 39C এবং 400, খুবই ছোট স্ট্যাক আমার। তো স্ট্যাকেতে আমাকে ওইটাকে ডিক্লেয়ার হবে। তো একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, 39C মেমোরি এরিয়ার মধ্যে কিন্তু আমার স্ট্যাক, মানে এনি ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল যেটা 39C থেকে 39C, 39D, 39E, 39F থেকে আরম্ভ করে, মানে এই এরিয়া থেকে আরম্ভ করে 3FFF অব্দি যে কোনো মেমোরি এরিয়াতে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার হলে সেটা কিন্তু স্ট্যাকের মধ্যে হবে। তো আমি এটাকে যে ডাউনলোড করেছি, আমি ডান দিক থেকে আবার সিসিএস ডিবাগ মোডে চলে যাব। আমার প্রোগ্রামটা রান করার জন্য, এক্সিকিউট করার জন্য রেডি হয়ে আছে। তো আমরা এটাকে একবার জাস্ট করব। দেখো এলইডিটা কিন্তু ব্লিঙ্ক করছে, খুবই হাই রেটে ব্লিঙ্ক করছে অ্যাকচুয়ালি। তো সেটা অ্যাকচুয়ালি এখানে হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারছো না। হোয়াট আই উইল ডু ইজ, আমি এটাকে আরেকটু বাড়িয়ে দেবো, আমি ডিলেটাকে আরেকটু বাড়িয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এবার তোমরা ব্লিঙ্কিংটা ভালোভাবে দেখতে পাবে। তো এবারে দেখো, আমি যদি একটা এখানে ব্রেক পয়েন্ট মানে হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা পয়েন্ট যেখানে এনে তুমি কোডটাকে দাঁড় করিয়ে দিতে চাচ্ছ। কোডটা কেন দাঁড় করাতে চাচ্ছ, বিকজ হয়তো তুমি ভেতরে রেজিস্টার ভ্যালুস দেখতে চাও, বা কোনো রকম কোনো ভেরিফিকেশন করতে চাও যে যেখানে আমি ভ্যালুস গুলো দিয়েছিলাম সেটা ঠিকমতো গেছে কিনা, যে পয়েন্টারটা যে ফাংশনে পয়েন্ট করার কথা সেটা ঠিক হয়েছে কিনা। তো এই প্রবলেম গুলো এখানে দেখা যাবে। তো বেসিক্যালি আমি কি করব, আমি এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু সেখানে হল্ট হয়ে যাবে প্রোগ্রাম। দেখো এবার একটা জিনিস দেখো, ইন্টিজার আই কে ও কোথায় 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 অ্যালোকেট করেছে, রেজিস্টার R15 এ। ওকে, এবং এই যে ইন্টিজারটাকে এখানে অ্যালোকেট করেছে, তুমি কিন্তু এর মধ্যে এর ভ্যালুটা এখন ইনস্ট্যান্ট ভ্যালুটা তুমি পাবে না। কেন পাবে না, বিকজ আমরা ইন্টিজারটাকে ফার্স্টে অ্যালোকেট করছে রেজিস্টার R15 এ, তারপরে তার মধ্যে ভ্যালু পড়ছে 30,000 দিয়ে ওটাকে ডিক্রিমেন্ট করাচ্ছে। যতক্ষণে ডিক্রিমেন্ট করাচ্ছে ততক্ষণ ওই ফর লুপের মধ্যেই আছে। অর্থাৎ তুমি এখানে যদি আয়ের ভ্যালু দেখতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা জাস্ট, এটা তোমাদের একটা এক্সারসাইজ হবে। এটা হচ্ছে জাস্ট i is equal to 30,000 টা ওই ফার্স্ট লাইনে ইনিশিয়ালাইজ করাও, এবং ফর লুপের মধ্যে জাস্ট ডিক্রিমেন্ট পার্টটা করাও, তাহলে তোমরা হয়তো এখানে দেখতে পাবে। ওকে, বাট আমি তোমার যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইট ইজ নো মোর লোকেটেড ওভার দেয়ার। এটা কিন্তু একটা রেজিস্টারের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু একটা পুরোপুরি মানে একটা রেজিস্টার অ্যালোকেট করে দিয়েছে। বাট সবসময় এরকম নাও হতে পারে, অনেক সময়
কম্পাইলার ডিসাইড করতে পারে যে না আমি একটা স্ট্যাকের মধ্যে একটা মেমরি এরিয়াতে ক্রিয়েট করবো, এখানে রেজিস্টারে ক্রিয়েট করেছে, আমরা চাইলে এটাকে রেজিস্টার বলে এটাকে ডিক্লেয়ার করতে পারতাম, বাট ঠিক আছে ও নিজস্ব হিসাবে করেছে, কারণ অনেক সময় স্ট্যাকেতেও করতে পারতো। তো এবারে আমি যদি প্রোগ্রামটাকে এখানে এনে একবার হল্ট করাই, মানে while one এ ঢোকার আগে, তো সেটা আমি করতেই পারি। এবং দেখো এখানে কিন্তু কি বলছে, আইডেন্টিফায়ার নট ফাউন্ড আই, এটাই কিন্তু হচ্ছে স্কোপ, মানে আইটা তৈরি হচ্ছে এই পার্টিকুলার ফাংশনটার মধ্যে, ব্লিঙ্ক এলইডি সাবরুটিনের মধ্যে, ওখানেই মরে যাচ্ছে, এবং যখন ফেরত আসছি আমি while one এর মধ্যে, তখন কিন্তু আই এর আর কোনো এক্সিস্টেন্স নেই। এবারে আমি এটাকে একটু চেঞ্জ করে দেবো, আমি এটাকে করবো স্ট্যাটিক। স্ট্যাটিক করে দিলে কি হয় আমরা দেখে নেবো। স্ট্যাটিক করে কোডটাকে আমি রিকম্পাইল করব, করার পরে এটাকে ইয়েস করব। ওকে, তো এবার আমি এটাকে যদি আমি রান করাই, এখানে কি বলছে দেখো, এখানে আইডেন্টিফায়ার নট ফাউন্ড, বিকজ তার কারণ হচ্ছে যে আই এর যে মেন এরিয়া যেখানে কিনা ওকে ডিক্লেয়ার করা হয়েছে, সেই পার্টিকুলার মেমরি এরিয়াটা ডিবাগার এখন অ্যাক্সেস করতে পারছে না, বা ওটা অ্যাক্সেসেবল নয়। বাট তুমি যদি চাও, তুমি এখানে আমরা ট্রাই করে দেখতে পারি, না এরকম ভাবে হবে না, এটাকে রিমুভ করি। এখানে স্ট্যাটিক ইন্টিজার আইটা এখানে কেন অ্যাক্সেস করতে পারছে না, যেটা বলছিলাম যে আমি এটাকে লোকালি একটা ভেরিয়েবল করেছি, যদিও ওর মেমরি এরিয়াটা স্ট্যাটিক, বাট স্টিল ওটার এখনো কোনো অস্তিত্ব নেই, বিকজ আমি কোনো ভ্যালু পুরিনি ওতে। তো আমরা কি করব, আমরা এই আই ইজ ইকুয়াল টু যে 30,000 লাইনটা আছে ওটাকে আমরা কেটে এইখানটায় পুট করে দেবো, কারণ যেই আমরা ভ্যালুটা দিয়ে দেবো, বেসিক্যালি আমরা জানি যে মেমরি ম্যাপের মধ্যে বিএসএস বলে একটা এরিয়া হয় যেটা কিনা আনইনিশিয়ালাইজড ভ্যারিয়েবলস। এই আনইনিশিয়ালাইজড ভ্যারিয়েবল মানে যে ভ্যারিয়েবল গুলোকে আমরা কোনো ভ্যালু দিইনি, সেগুলো ওই এরিয়ার মধ্যে থাকে, এবং সেখানে যখন আমরা ভ্যালু পুট করব তখনই ওর জন্য মেমরি এরিয়া অ্যালোকেট হয়, তাছাড়া কিন্তু ওর জন্য কোনো মেমরি এরিয়া অ্যালোকেট হয় না। তো এই যে ঘটনাটা আমরা করলাম, এখানে আইটাকে আগে আমরা ডিক্লেয়ার করে দিলাম, তো অবভিয়াসলি ওর জন্য একটা মেমরি এরিয়া অ্যালোকেট হওয়া উচিত। তো এবারে আমরা এটাকে রিলোড করব প্রোগ্রামটাকে, করে এবারে আমি এটাকে একবার রান করাবো। দেখো এবারে কিন্তু তুমি মেমরি এরিয়ায় পেয়ে গেছো, ঠিক আছে, এবং 200টা হচ্ছে ওর মেমরি এরিয়া, রাইট। এবারে একটা জিনিস দেখো, আমি যদি আবার এই প্রোগ্রামটাতে ফেরত আসি, 200 মেমরি এরিয়াটা কিন্তু রিলিজ করছে না, ওটা কিন্তু ওর জন্য স্ট্যাটিক হয়ে আছে। আমি আবার যদি যাই দিলে, আবার যখন যাচ্ছি, দেখো ও কিন্তু 200 মেমরি এরিয়াটা কিন্তু রিলিজ করছে না, ইট ইজ দেয়ার, ঠিক আছে। তো স্ট্যাটিক করার এটাই সুবিধা। এবং আমি যদি এখানে আরেকটা ভ্যারিয়েবল দিই, ধরো int j equals to 5, প্রত্যেকবার 5ই থাকবে, কিছু করবো না আমি, দিয়ে আমি এটাকে আরেকটা আমি করব কি, একটা ঠিক আছে, এটাই আমরা করে দেখি। এটাকে আমরা রিকম্পাইল করবো একবার, দেখি কি বলে। ছোট এরর দেবে যে তুমি যেটা ইউজ করোনি, ঠিক আছে, আমরা জাস্ট চেক করছি। তো আমরা কি করব, আমরা যেটাকেও কিন্তু রাইট ক্লিক করে অ্যাড টু ওয়াচ এক্সপ্রেশন করে দেবো। এবারে আমি যদি এটাকে রান করাই, দেখো আইডেন্টিফায়ার যে আমি ইজ ইকুয়াল টু 5 দিয়েছি, ওকে, যেটা কিন্তু ইনিশিয়ালাইজ করেনি,
কেন ইনিশিয়ালাইজ করেনি এটা আমাদের বুঝতে হবে, কারণ কি যেটা আমি এখানে ইকুয়ালস টু 5 করেছি, বাট অ্যাকচুয়ালি কি আমরা কোথাও ইউজ করেছি, যেতে কোথাও ইউজ করিনি, তো তার জন্যই ও ওর জন্য কোনো মেমোরি এরিয়া অ্যালোকেট করেনি। এবারে আমি দেখবো যে আমি যদি এখানে একটা ছোট ইয়ে করি, যে জে প্লাস প্লাস একটা ছোট অপারেশন করে, এবারে দেখা যাক কি হয়। দেখো আমি যদিও এখানে জে প্লাস প্লাস করেছি, কিন্তু তাও কিন্তু ও বলছে যে আইডেন্টিফায়ার নট ফাউন্ড। তার মানে যতক্ষণ অবধি না আমি যেটাকে কোনো ইনক্রিমেন্ট, কোনো একটা জায়গাতে কোনো ফর লুপ বা কোনো লুপের মধ্যে আমি ইউজ করছি, আমার যে কিন্তু আনইনিশিয়ালাইজড এরিয়াতেই রয়ে যাচ্ছে। ওকে, এবার এটাকে আমি যদি বাইরে গ্লোবালি করে দিই, তাহলে কিন্তু এটা অবশ্যই একটা মেমোরি এরিয়া অ্যালোকেশন হবে এর জন্য। আই কেও এরিয়া দিয়ে দিয়েছে 202, আর জে কে দিয়েছে এটা। ওকে, তো আশা করছি আমরা এর মধ্যে অনেক কিছু বুঝতে পারলাম। আর একটা জিনিস যদি দেখিয়ে দিই তোমাদের, হয়তো আরেকটু বেটার লাগবে, সেটা হচ্ছে আমি অ্যারেটা একবার জাস্ট করে দেখিয়ে দিই। সেটা হলো যে ফাংশনালিটিটা মুছে দিচ্ছি, এটা কোনো কাজ নেই আমাদের। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, আমরা একবার দেখে নেবো গোলমাল আছে কিনা, নেই। আমরা এখানে অ্যারে ডিক্লেয়ার করলাম, তিনটে ইন্টিজার, এবং আমরা শুধু ইন্টিজার উইথ ইন্ডেক্স অ্যারে আই, যার কিনা তোমার হচ্ছে গিয়ে ইন্ডেক্স 0, শুধু সেটা নিয়ে কাজ করবো। এটা আমরা ডাউনলোড করে নেবো কোডটাকে। সিমিলারলি একই ভাবে আমরা আগের বারের মতনই এটাকে হল্ট করাবো, প্রোগ্রামটাকে হল্ট করালে এবার দেখো ওপরে আইটা আমরা যেটা অ্যাড করেছিলাম, দেখো I0 I1 I2 তিনটে এরিয়া চলে এসছে, এবং প্রত্যেকটার জন্যও 2 বাইট করে মেমরি রয়েছে, 200 201 202 203 202 203 204 205। তো দুটো দুটো করে মেমোরি এরিয়া অ্যালোকেটেড করা আছে এখানে, সেইটা মানে হাইলাইটেড হয়েছে, যেটা হাইলাইট করা আছে। তো এই পার্টিকুলার অ্যাড্রেসটা যেটা কিনা 0x200 বা 200, এটা কিন্তু স্ট্যাটিক, ইটস ফিক্সড, এবং এই এরিয়াটা কিন্তু চেঞ্জ করবে না। যখনই কোডটা থেকে আমি বেরিয়ে আসছি, আমি যদি এখানে ফর এক্সাম্পল আই নিয়ে কিছু করতে চাই, এটা তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করতে পারি। মোস্ট প্রবাবলি একটা এরর থ্রো করবে। আমি যদি আই এর অন্য কোনো একটা ইন্ডেক্স নিয়ে আমি ধরো যদি ইকুয়ালস টু 5 করতে চাই, দেখা যাক কি বলে। হ্যাঁ, এখানে একটা এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে না, আই ইজ আনডিফাইন্ড। অবভিয়াসলি আই ইজ আনডিফাইন্ড, কারণ আই এর লোকাল স্কোপে আছে।
যদিও স্ট্যাটিক কিন্তু লোকাল স্কোপে আছে, অতএব i কে কিন্তু আমি এই ফাংশনের বাইরে অ্যাক্সেস করতে পারবো না, অতএব দিস ইজ নট এ ভ্যালিড স্টেটমেন্ট। ঠিক আছে, তো আমার মনে হয় যে স্কোপ এবং বেসিক ডেটা টাইপস এবং লুপস, এখানে while লুপ এবং ফর লুপ দুটোই ইউজ করা হয়েছে। তো আমার মনে হয় লুপস আর বেসিক ডেটা টাইপস এবং স্কোপস এই তিনটেই আমরা এখানে করেছি। পরের ভিডিওতে আমরা দেখবো যে এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে একটা পয়েন্টার ডিক্লেয়ার করেছি, পয়েন্টারের ডিটেলস গুলো আমরা কিভাবে করবো। আজকে এই অবধি থাক, থ্যাংক ইউ, বাই বাই।